আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আশা করি ভালোই থাকবেন। সারাদিন যে পরিমাণে বৃষ্টি হলো, ক্লাস করার বা পড়াশোনার কার কতটুকু মুড আছে জানি না, বাট আমার মুড আছে, এই জন্য আমি আসছি ক্লাস নেওয়ার জন্য। যদিও কথা দিয়েছিলাম যে লাস্ট ক্লাসটা মানে 7টার দিকে নেব, বাট আজকে কোনো একটা কারণে আমাদের আজকেও একটা প্রবলেম হয়ে যাওয়ার কারণে আমরা ক্লাসটা একটু 8টার দিকে স্টার্ট করেছি। সো যারা 7টার সময় জেনে আসলে ক্লাসে মানে পেজে আসছেন এবং দেখছেন যে কোনো ক্লাস নাই, তাদের জন্য আন্তরিকভাবে সরি। যদি এই মোমেন্টে যারা চলে গেছে 7টার সময়, তাদের যদি কেউ এখন ক্লাস করে থাকেন, তাদেরকে প্লিজ একটু মেনশন দিন, একটু তাদেরকে শেয়ার দিন, যেন তারা যেন আসে যে না, ক্লাসটা আমরা 8টার দিকে স্টার্ট করেছি। তো আজকে আগেই বলেছিলাম যে নেক্সট ক্লাসে একটা খুব ইম্পর্টেন্ট টপিক পড়াবো, সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের প্রাপ্য হিসাব সমূহের হিসাব সংরক্ষণ। এটাকে আমরা সাধারণত দেনাদার বা কুঋণ সঞ্চিত হিসাবে চিনি। তো ঠিক এই মোমেন্টে যারা ক্লাসে জয়েন করছেন, জাস্ট আমাকে একটু জানাই দিন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আপনারা কে কোন জায়গা থেকে আমার ক্লাসটা করছেন। আর আজকে বিশেষ করে একটা ক্লাস নিতে গিয়ে হঠাৎ করে বলতেছে যে ভাই, আপনার ওই ক্লাসটাই করছিলাম যেদিন কিচ্ছু শোনা যায় নাই। সো একটু বলবেন, বুঝছেন, একটু কমেন্ট করে বলবেন যে কে কোনটা, মানে কখন সাউন্ডটা আসতেছে, কখন সাউন্ডটা যাচ্ছে না বলবেন, তাহলে হচ্ছে আমি কমেন্ট দেখে আমার যে টেকনিশিয়ান আছে ওনারা ইনশাল্লাহ ঠিক করে দেবে। সো কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাই দিন। এবং আজকের টপিকটা দেখেন, প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ, যেটাকে আমরা কুঋণ সঞ্চিতি হিসাব নামে চিনি। ভেরি ডিফিকাল্ট একটা পার্ট, ঠিক আছে। এখানে ম্যাথ এবং থিওরি দুটো থেকেই প্রশ্ন আসে। সো আমরা পার্থপক্ষে আজকে থিওরিটা খুব বেশি করে পড়ার চেষ্টা করব এবং ম্যাথ লাস্টের দিকে 2-1 প্র্যাকটিস করব। সো কথা না বলে আমরা চলে যাচ্ছি। দেখেন, কুঋণ সঞ্চিতি বা প্রাপ্য হিসাব সমূহের হিসাব সংরক্ষণ। আসলে একটা কোম্পানিতে আসলে অনেক ধরনের ট্রানজ্যাকশন হয়, তার ভিতর মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রানজ্যাকশন হচ্ছে সেল, ঠিক আছে। তো সে যখন সেল করে, তো বেশিরভাগ সময় তার সেলগুলো হচ্ছে ক্রেডিটে হয়, অর্থাৎ বাকিতে হয়। ক্যাশ ট্রানজ্যাকশন খুব কম হয়, মানে ক্যাশে সেলটা খুবই একদম কম, বলা চলে যে একদমই কম। বেশিরভাগ সেলটাই তার হচ্ছে দিতে হয়, মানে ক্রেডিটে দেয়, একটা টাইম থাকে, দেন ওই সময় পরে হচ্ছে তাকে এই টাকাটা ওই টাইমগুলো অনুযায়ী ফেরত দেওয়া হয়। এখন সবাই তো আর ভালো না। ধরেন 100 টাকা সেল হলো, সে বললো যে ভাই, আমি আজকে যে জাস্ট 10 টাকা দিলাম, বাকি 90 টাকা 3 মাস পরে দেবো, 60 টাকা বাকি 30 টাকা আমি আরও 1 মাস পরে দেবো। এইভাবে হচ্ছে ক্রেডিট টার্মগুলো থাকে। এখন ধরেন প্রথমে যে 60 টাকা যেটা দেওয়ার কথা ছিল, সেটা সুন্দর করে দিয়ে দেয়, কোনো সমস্যা নাই। বাট নেক্সট যেই ইনস্টলমেন্ট, আবার নেক্সট যে টাইমটাতে সে পেমেন্ট করবে, ওই মোমেন্টে হয় তার বিজনেসটা খারাপ হয়ে গেছে, আর নতুবা সে বিজনেস ছেড়ে পালাই গেছে। এখন কোম্পানি কী করবে? কোম্পানি তো এই টাকাটা পাচ্ছে না। সো কোম্পানি যখনই পাচ্ছে না, তখন এটা তার নিট ইনকাম বা তার রিটেন আর্নিংস বলেন, বা এটা তার কোম্পানির আরও যত কিছু জিনিস আছে সবগুলোতে হিট করে। হঠাৎ করে সে যখন জানতে পারে যে আমার এই দেনাদার আমাকে টাকা দিচ্ছে না, সো তখন কি করে, কোনো কারণে সে এটাকে রাইট অফ করে, বা তার এই টোটাল আয় থেকে এটাকে বাদ দিয়ে দেখায়, তার নিট মুনাফা কমে যায়। এই ধরনের কিছু কাহিনী টেনি হয়। এই যেই কাহিনীগুলো হয়, ঠিক সেই কাহিনীগুলো নিয়ে আজকে আমাদের এই লেকচারে আমরা পড়বো। তো আমরা ফার্স্টেই একটা ইনিশিয়াল ধারণা দিলাম যে কুঋণ সঞ্চিতিটা বা কুঋণ জিনিসটা কি, কখন এটা হয়। আর দেখেন, বলাই আছে মানে ওয়ার্ডটার সামনেই বলা আছে তার মানে অবশ্যই ভালো কিছু না। তারপরে কি বলা আছে? ঋণ। বাট এটা আসলে সবসময় যে আপনাকে ঋণ দিয়েই হবে তা না, আপনাকে প্রোডাক্টও আপনাকে সেল করা হতে পারে। ঋণ এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে হয়। ব্যাংক যখন কোথাও ইনভেস্ট করে, তার জন্য এটা ইনভেস্টমেন্ট, বাট যিনি গ্রহণ করে তার কাছে এটা লোন, এবং ব্যাংকও বলে আমরা লোন দিলাম। সো ওই লোন নিয়ে যখন আবার লোন ফেরত দেয় না, তখন সেটাকে বিএল বলে, বা ব্যাড অ্যান্ড লস বলে, বা এটাকে ব্যাড লোন বলে। আর বিজনেসের ভাষায় এটাকে ব্যাড ডেবিট বলে, যারা নর্মাল বিজনেস করে, ঠিক আছে। আর বাংলাটা হচ্ছে কুঋণ। তো আমরা যদি ইনিশিয়ালি এই জিনিসটা দেখি যে একটা প্রতিষ্ঠানের প্রাপ্য ও কুঋণ সংক্রান্ত হিসাব নিকাশ, এখানে আসলে কি কি আছে। তো একটা ডেফিনেশন দেওয়া আছে যে প্রাপ্য হিসাব সমূহ, রিসিভেবলস, কোনগুলো হতে পারে বা কোন কোন কারণে হতে পারে।
দেখেন সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে। ডেফিনেশনটা কি বলা হচ্ছে? ব্যবসায়ের প্রতিষ্ঠানের আয়ের, কি বলা হচ্ছে? ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের বলছে প্রধান উৎস হলো পণ্য বিক্রয় বা সেবা প্রদান। এ দেখছেন, বলছিলাম না অনেকগুলোই ট্রানজ্যাকশন হয়, তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই সেল, ঠিক আছে, অথবা সার্ভিস। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। আর বলছে এই বিক্রয় বা সেবা প্রদান যখন ধারে সংগঠিত হয়, দেখেন মানে আমরা যে কথাগুলো একটু আগে একটু ইনফর্মালি বলার চেষ্টা করছি, সেটা এখন ফর্মালি আমাদেরকে বলতেছে যে সেবা প্রদান হয় তখন যেটা ধারে হয় আর কি, ধারে যে এই জিনিসটা হয় তখনই প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। আপনি কাউকে ধারে দিচ্ছেন, আজকে দিচ্ছে না, ইন ফিউচার আপনাকে দিবে, তখনই এই জিনিসটাকে কি হয়? এই জিনিসটা হচ্ছে প্রাপ্য হিসাবে সৃষ্টি হয়। এরপরে বলছে ব্যবসায় বাণিজ্যের বিস্তৃতির অন্যতম কারণ হলো ধার লেনদেনের প্রসার। অর্থাৎ ক্যাশে যদি আপনি ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আপনার বিজনেসটা এক্সপ্যানশন একটু কম হবে, ঠিক আছে। ধরেন আপনি যদি শুধু ক্যাশ টাকা নিয়ে লেনদেন করেন তাহলে আপনার বিজনেসটা খুব বেশি একটা বড় হওয়ার সম্ভাবনা নাই। দেখেন আপনার বাড়ির আশেপাশে যে ছোটো মুদি দোকানগুলো দেখেন, ওদের সাইজ আপনি জন্মের পর যতটুকু দেখছেন হয়তো একটু বাড়ছে বা অতটুকুই রয়েছে বা ওটাও আর নাই। কিন্তু বড় বড় কিছু কোম্পানি আছে বা কিছু মিডল ধরনের কোম্পানি দেখেন, তারা শুরু থেকে এখন পর্যন্ত আছে, হ্যাঁ দুই একটা চলে যায়, নষ্ট হয়ে যায়, সেটার কথা না, যেটা টিকে আছে ধরেন যে বাটা, অ্যাপেক্স বা বসুন্ধরা, এরা কিন্তু হচ্ছে ওই বাকিতে বিক্রি টিক্রিটা বেশি করে। তারা আগেই প্রোডাক্টটা দিয়ে দেয়, দেন আপনি এটা সেল করে তাকে আপনি ইন রিটার্ন টাকাটা ফেরত দিয়ে দেবেন। আপনার প্রফিটে রাখতেছেন, কোম্পানি তার মুনাফাটা বা ওই মূলধনটা বা মেইন টাকাটার যেটা মানে মেইন প্রোডাক্টের যে টাকাটা সেটা আপনার কাছ থেকে ব্যাক নিচ্ছে। এভাবেই তাদের লেনদেনটা বা তাদের ব্যবসাটা আরও বেশি বিস্তৃত পায়। ওই জিনিসটা কথাই বলছে যে ধারে লেনদেনের প্রসার। এরপরে বলছে সেজন্য অধিকাংশ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সম্পত্তি হলো প্রাপ্য হিসাব। দেখছেন খুবই একটা ইম্পর্টেন্স দিয়ে বলছে যে খুবই একটা ইম্পর্টেন্ট হিসাব হচ্ছে এই প্রাপ্য হিসাব। এরপরে বলছে যে কাইসুল কামেলা একটা তার যে বইটা, ওই বইয়ের মধ্যে একটা ডেফিনিশন ছিল যে প্রাপ্যতা হচ্ছে পণ্য, সেবা বা টাকার জন্য খরিদ্দার এবং অন্যদের নিকট সৃষ্টি দাবি সমূহ। একটা ডেফিনেশন দিয়ে রাখছে যে প্রাপ্য আসলে কোনগুলো হবে। এরপরে বলছে পণ্য বা সেবা ধারে বিক্রয় বা সরবরাহের জন্য ক্রেতা কর্তৃক বিক্রেতাকে দেয়া টাকা পরিশোধের মৌখিক প্রতিশ্রুতিকেই বলা হয় প্রাপ্য হিসাব। আচ্ছা, এটা মৌখিকও হতে পারে, এটা লিখিতও হতে পারে। যখন লিখিত হয় তখন এটাকে বিল বলা হয়, আর যখন নর্মালি আমরা বলতেছি হ্যাঁ আমি টাকা দেবো, এটাকে বলা হয় আসলে প্রাপ্য হিসাব। বাট এটাও লিখিত, খুব বেশি এটা মৌখিক যে হয় যে না আমি আপনি বসুন্ধরাকে বলতেছেন যে আপনি আমাকে হ্যাঁ 10,000 বস্তা সিমেন্ট দেন, আমি ইন ফিউচার আপনাকে টাকা দিব, এই মৌখিক জিনিসগুলো হয় না, এটা লিখিত আকারেই হয়। আচ্ছা, পরের স্লাইডে যাই। এরপরে বলা হচ্ছে যে এই প্রাপ্য হিসাব সমূহ সাধারণত দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছি আমরা? দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ব্যবসায়ী প্রাপ্য, ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবল কখন হবে? যখন আপনি পণ্য বেচা কেনা করবেন অথবা সেবা, পণ্য অথবা সেবা বেচা কেনা করবেন, ইন দ্যাট টাইম আপনার এই ট্রেড রিসিভেবল হবে। আর এবং দেখেন ট্রেড রিসিভেবল কোনগুলা? যখন দেনাদার বা প্রাপ্য হিসাব, অ্যাকাউন্ট রিসিভেবল। আর একটা হচ্ছে প্রাপ্য বিল বা নোট, যেটাকে বলা হচ্ছে নোট রিসিভেবল, ঠিক আছে। এখন এই যে দেনাদারের মানে অ্যাকাউন্ট রিসিভেবল এবং নোট রিসিভেবল আমরা ইন্টারমিডিয়েটে যতদিন পরে আসছি মোটামুটি সিমিলারই পাইছি, মনে হচ্ছে দুইটাই সেম, একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। এই দুটার ভিতরে একটু ডিফারেন্স আছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আসলে মেইন যে জায়গায় যে ইয়াটা মানে ডিফারেন্সটা দেখেন, এই দেনাদার প্রাপ্য হিসাব বলা হচ্ছে সাধারণত 30 থেকে 60 দিনের ভিতরে অর্থ আদায়ের প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে। আর আরেকটা জায়গায় আমাদের প্রাপ্য বা নোটের যে ডেফিনেশনটা, এখানে বলা হচ্ছে যে প্রাপ্য টাকার ক্ষেত্রে দলিল এবং সুদ যুক্ত হলে সেটিকে প্রাপ্য নোট বলা যেতে পারে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারি, দেখেন এখানে জাস্ট নর্মাল একটা চুক্তি হচ্ছে যে 30 থেকে 60 দিনের ভিতরে দিতে হতে পারে, জাস্ট এটা যিনি পারচেস করছেন এবং যিনি ক্রয় করছেন এনাদের দুইজনকার ভিতরে একটা ট্রানজ্যাকশন। ধরেন জয়কুলি একাডেমি একটা পাবলিকেশন, এর ভিতরে ধরেন কোনো একটা কোচিং সেন্টার বা এই তারা হচ্ছে যেখান থেকে প্রিন্টিং করায়, তারা কি দুইটা হচ্ছে একজন ক্রেতা একজন বিক্রেতা। তো
এই দুজনের ভিতরে শুধু চুক্তিটা হচ্ছে, এখানে কোনো থার্ড পার্টি কেউ নাই। এই ধরনের চুক্তিগুলোকে সাধারণত আমরা বলতেছি অ্যাকাউন্ট রিসিভেবল। আর যখন এই ধরনের চুক্তিগুলোতে থার্ড পার্টি থাকবে, অর্থাৎ দেখেন বলে দিছে কি দলিল, তার মানে কি স্ট্যাম্প আছে, লিগাল এন্টিটির একটা ব্যাপার আছে, ব্যাংকের থাকতে পারে, সংযুক্তি থাকতে পারে, অর্থাৎ অন্য কারো একজন ইনভলভমেন্ট আছে, ওই জিনিসটাকে বলা হচ্ছে নোট রিসিভেবল বা প্রাপ্য হিসাব। তো এটা হচ্ছে, এই দুটা জিনিস হচ্ছে আপনাদের একটা খুব নর্মাল একটা মানে ডিফারেন্স, যে এটা আসলে এইটার সাথে আরো কিছু জিনিস থাকে, দলিল থাকে, তারপর এখানে বলছে সুদযুক্ত হলে। আচ্ছা, সুদযুক্ত জিনিসটা কি? ধরেন আপনাকে বলা হচ্ছে যে আপনি এই 1 মান্থ আপনি এটা পে করবেন, তারপরে বলা হচ্ছে যদি আপনি 1 মাসের ভিতরে এটা পরিশোধ না করেন তাহলে আরো 2% বা আরো 3% আপনি যে টোটাল অ্যামাউন্ট আনিছেন এটার সাথে অ্যাড হতে থাকবে, এটাকে বলা হচ্ছে সুদ। ঠিক আছে, এটা ব্যাংকের ক্ষেত্রে খুবই প্রযোজ্য হয়। আপনি সবসময় দেখবেন পেনাল্টি চার্জেস তারা একটা অ্যাড করে, অর্থাৎ যেদিন আপনার ইনস্টলমেন্ট দেওয়ার কথা, যেদিন আপনার আসলে আপনি যে লোনটা নিয়েছেন সেটা যে কিস্তিটা দেওয়ার কথা, সেটা যদি আপনি না দিয়ে থাকেন, ওই দিনও তো একটা সুদ চার্জ হবেই, এর সাথে আরও একটা এক্সট্রা সুদ চার্জ হবে। ঠিক আছে, সো এই ধরনের ব্যবসায়িক যে হিসাব নিকাশগুলো, এগুলোতেও এই ধরনের ডিট থাকতে পারে, যে আপনাকে প্রথম অ্যামাউন্টটা 30 দিনের ভিতরে, পরের অ্যামাউন্টটা 60 দিনের ভিতরে, তারপরের অ্যামাউন্টটা 190 দিন বা 120 দিনের ভিতরে পরিশোধ করবেন। দেন আপনি যদি এই ডেটগুলো মিস করেন, সেক্ষেত্রে আপনাকে 1% বা 2% বা 3% বা 5% ইন্টারেস্ট ওই টোটাল অ্যামাউন্টের উপরে চার্জ করা হবে। এই ধরনের যদি ব্যাপারগুলো থাকে তাহলে সেটাকে আমরা এই নোট রিসিভেবল বলবো। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটু ডিটেলস কম থাকে, এটাতে ডিটেলস একটু বেশি থাকে। এরপরে আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, এরপরে আমাদের বলা হচ্ছে কুরিন। এই যে একটু আগে, আবার যদি আগে লেকচারটাতে আসি, এই যে দেখেন ট্রেড রিসিভেবল, তারপরে নোট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে জিনিসগুলো সব রিসিভেবল, তাই না? এগুলো আমরা তাদের কাছ থেকে পাবো। এখন যারা এই যে ক্লাসটা যারা করছেন, দেখা যাচ্ছে অনেকেই আছেন, তারিফুল ইসলাম, রাব্বি আর কে, সুমাইয়া, মনিরুল ইসলাম, আব্দুর রহমান, স্ট্রেঞ্জ, বাবা নামের লাস্টে স্ট্রেঞ্জ আছে, ঠিক আছে, ওকে। এই যে ধরেন জীবনে কাউকে না কাউকে তো টাকা ধার দিছেন অথবা ধার নিছেনও। ধরেন যেদিন আপনার টাকার দরকার হয়েছে সেদিন আপনার জীবনে আপনি সব থেকে অসহায় ছিলেন এবং আপনার টাকা খুবই দরকার। তারপরে যখন টাকাটা মানে যে আপনার কাছে চাচ্ছে তার জীবনে খুবই টাকাটা দরকার এবং সে খুবই আপনাকে বিনয় বিনয় টাকাটা আপনার কাছ থেকে নিয়ে গেলো, ঠিক যেদিন আপনি চাবেন টাকাটা, দেখবেন তার সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। হয়তোবা সে আপনাকে ইচ্ছা করে দিচ্ছে না, নতুবা সেও কোনো একটা কারণে আপনাকে ঠিক যেই ডেটে টাকাটা দিতে চাইছিল ঠিক সেই দিনেও সেই টাকাটা আপনাকে দিতে পারতেছে না। এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে। এখন আপনি একা মানুষ, আপনি এটা সামলায় নিতে পারেন, কিন্তু চিন্তা করেন যখন কোম্পানি তার হিসাব নিকাশ এই জিনিসগুলো কীভাবে দেখাবে? লোকটা বলে গেছে ভাই আমি 1 মাসের ভিতরে টাকা দেবো, কিন্তু লোকটা 1 বছর হয়ে গেছে তাও টাকা দিচ্ছে না, তাহলে এই হিসাব নিকাশগুলো কোম্পানি কীভাবে করবে? সেটি হলো আমরা এখন দেখব। সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে কুরিন, ব্যাড ডেপস, যেই টাকাটা তারা সহজে আর পাবে না, মানে মোটামুটি আশা ছেড়েই দেয়। যদি ইন ফিউচারে যদি রিকভারি হয় সেটা পরের পার্ট, ওটা আমরা পরে দেখব। আমরা ধরে নিচ্ছি আপাতত তারা একটা জিনিস টার্গেট করতেছে, যে টাকাটা আমি পাই সেটা এখন আমি আর পাবো না। আপনারা তো বুঝতেছেন তাই না আমি যা যা বলছি? ওকে, এরপরে দেখেন তাহলে আমরা কুরিনের সংজ্ঞাটা একটু পড়ি। এই লাইনটা মোটামুটি আমরা আগেও পড়েছি, যে প্রতিষ্ঠান ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করে, এটা আগেও পড়লাম। এরপরে বলছে তাই ব্যবসা প্রতিষ্ঠান কিছু ঝুঁকি নিতেই হবে, কারণ বাকিতে বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি দেনাদার নিকট হতে সম্পূর্ণ টাকা আদায় করা যায় না। এটা খুবই সিম্পল, যে আপনি পুরো টাকাটা পাবেন না, এটা নিয়ে জেনেই আপনাকে আপনার বিজনেসটা করতে হবে। এরপর বলছে দেনাদারের আর্থিক সমস্যার, যেমন দেনাদারের চাকরি চলে গেল, দেনাদারের অপ্রত্যাশিত চিকিৎসা খরচ বহন করলে, বা কোনো দেনাদার যদি দেউলিয়া ঘোষিত হয় ইত্যাদি। ধরেন যার কাছে, যিনি আপনার কাছে প্রোডাক্ট নিয়ে গেছেন, বা যে ফ্রেন্ডের কথা বললাম যাকে আপনি টাকা ধার দিয়েছেন, সে আবার অসুস্থ হয়ে গেছে, তার কাছে আপনি কি টাকা পাবেন? উল্টা চাবেন, উল্টা সে বলতেছে দোস্ত যদি আরও কিছু থাকে তাহলে আরও দে, কারণ আমি অসুস্থ, হতে পারে। অথবা আপনার বন্ধু যাকে আপনি টাকা ধার দিয়েছিলেন সেও, তার চাকরিও চলে গেছে, তাহলে সে আপনার এখন পরিশোধ করবে কীভাবে, তাই না? এই ধরনের ইনসিডেন্ট হতে পারে। মানুষ সবসময় একদম নিজের ইচ্ছায় যে কোনো ঝামেলা করে তা না, তার সাথেও আরও একটা ইনসিডেন্ট হতে পারে, এই কারণে হয়। তো কোম্পানি সবসময় ভালোভাবে দেখে যে না, আমার যে দেনাদার আছে উনি আজকে দিচ্ছে না, হয়তো ব্যবসা যখন ভালো হবে তখন হয়তো দিবে, তারা পজিটিভ জিনিসটাকে ধরে নেয়। এরপরে বলছে যে এই কারণগুলো হলে প্রাপ্য হিসাবের কোনো অংশ
আদায়ের অযোগ্য হয়ে গেলে সেই অংশটাকে কুরিন বলে। দেখেন ডেফিনেশনগুলো আপনার পড়া এতটা কেন জরুরি, আমি যখন আগে পড়াতাম, আগে 2011 14 15 16 দিকে যখন পড়তাম, আমরা কিন্তু এত ডেফিনেশনে কখনোই যেতাম না, বাট এখন কেন যাই জানেন? কারণ এখন রিটেন আছে। যখন আপনাকে বলবে কুরিন কি, আপনি শুধু যদি লিখে দেন কুরিন যেটা আমি পাবো না, এটা বললে হবে না, আপনাকে এই ধরনের ছোট ছোট আকারে ডেফিনেশন আকারে সুন্দর করে গুছায় লিখতে হবে যে কুরিন কোনটা, কুরিন এই জিনিসটা লিখে বলতে হবে এইটা হচ্ছে কুরিন, তখন আপনি মার্ক পাবেন। বুঝতে পারছেন? সো কুরিনেরও একটা ডেফিনেশন আছে, ভালো করে এটা আপনার লিখতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে দেনাদারের প্রাপ্য হিসাবের যতটুকু অংশ অনাদায় হয়েছে, দেখেন সেই অংশটাকে কুরিন হিসাবে গণ্য করে লিপিবদ্ধ করতে হয়। তারপর বলছে কুরিন লিপিবদ্ধ করার পদ্ধতি দুইটা, একটা হচ্ছে সরাসরি কুরিন অবলম্বন, আর একটা হচ্ছে সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতিতে কুরিন অবলম্বন। এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট, এখানে ডেফিনেশন ইম্পর্টেন্ট ছিল, আর এই জায়গায় এই দুইটা পদ্ধতি ইম্পর্টেন্ট। তাহলে আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের দেনাদারের যে যত টাকা তার কাছে আমরা পাই, তার সে তো পুরো টাকাটা তো আর মেরে দিচ্ছে না, সে একটা অ্যামাউন্ট আমাদেরকে দিচ্ছে এবং আরও একটা অ্যামাউন্ট দেওয়ার প্রতিশ্রুতি করছে, এবং একটা অ্যামাউন্ট বলছে আমি দিতেই পারবো না, বা ধরেন একটা অ্যামাউন্ট তার কাছ থেকে রিকভার করা গেছে, আর একটা অংশ পাওয়াই যায়নি। আমি যদি ফর এক্সাম্পল যদি বলি, ধরেন আমরা তার কাছে হচ্ছে আমরা এই পাই, আমরা হচ্ছে তার কাছে হচ্ছে এই ধরেন যে 1000 টাকা পাচ্ছি, ঠিক আছে, তার কাছে আমরা 1000 টাকা পাই, সে আমাদেরকে এই 900 টাকা দিছে, বাকি যে 100 টাকা দিল না, এইটাই হচ্ছে আমার ব্যাড ডেটস বা কুরিন। পুরোটা হচ্ছে ঋণ, এই 1000 টাকাটা হচ্ছে ঋণ, এইটা হচ্ছে আমার রিকভার হয়েছে, এটা আমি রিসিভ করছি বা এটা আমি পাইছি, যেটা পাই নাই সেটা হচ্ছে 100 টাকা, এই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে কুরিন। ঠিক আছে, দেনাদারের পুরো অ্যামাউন্টটা না, দেনাদারের যে অংশটা আমি আর পাচ্ছি না সেটাকে বলা হচ্ছে কুরিন। ঠিক আছে, সো তারপরে আমরা আর একটা জিনিস কি দেখলাম, যে দুইটা পদ্ধতিতে করা হয়, একটা হচ্ছে সরাসরি আর একটা হচ্ছে সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতি। দেখেন সরাসরি এবং সঞ্চিতি বা বরাদ্দ কুরিন অবলম্বন, দেখেন ডেফিনিশনের ভিতরে কিন্তু বোঝা যাচ্ছে যে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সরাসরি আর একটা হচ্ছে একটু ঘুরায় পেঁচায়, একটা হচ্ছে সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতিতে। সরাসরি বলতে কি বোঝায়? সরাসরি বলতে বোঝায় যে আমি তার কাছে 1000 টাকা পাই, 900 টাকা দিছি, 100 টাকা দিবে না, ঠিক আছে, সেটা কোন সালে দিল না? 2024 সালে। 2024 সালে সে এসে আমাকে বলতেছে যে 100 টাকা দেবো না, হঠাৎ করে লাস্টের দিকে যায় বলতেছে ডিসেম্বর মাসে। ঠিক আছে, তাহলে তোমার দেনাদার থেকে বাদ দিয়ে দাও, টোটাল আমার যে দেনাদার ছিল 1000, এখান থেকে 900 বাদ দিয়ে, যে কত টাকা দিচ্ছে 900 টাকা, 900 টাকা বাদ দিয়ে 100 টাকা আমার কুরিন সঞ্চিতি, এটা হয়ে গেল। এর আগেও ধরেন 2023 সালেও এরকম করছে, 2022 সালে এমন করছে। দেখতেছি যে আমার যে যতগুলো দেনাদার আছে, কেউ না কেউ প্রতি বছরে কোথাও না কোথাও সে আমাকে টাকা দিচ্ছে না, এবং সে আমাকে বলছে আর দিবে না। তখন আমার চিন্তা হলো যে 2025 সাল, আমি এখন 2025 সাল, এখন 2025 সালে আমি নতুন করে এখন আমি আবার হিসাব নিকাশ করব। তো তখন মনে হলো যে আমার এই দেনাদারগুলো যেহেতু আগের বছরগুলোতে আমার সাথে এরকম ধোঁকাবাজি করছে, শেষ মোমেন্টে যে যখন আমাকে টাকা দেয় না, তার মানে এই 25 সালেও আমাকে একটু ঝামেলা করতে পারে, তাহলে আমি কি করব? আমি আমার যে নিট মুনাফাটা হয়েছে বা আমার যে মুনাফাটা হয়েছে, সেই মুনাফা থেকে, ধরেন মুনাফা হয়েছে আমার এই 10,000 টাকা, এই 10,000 টাকা থেকে আমি অলরেডি 1000 টাকা এই কুরিন সঞ্চিতি নামক একটা হিসাব করে ওইটাতে ট্রান্সফার করে রাখবো। কেন রাখবো? কারণ আমি জানি আমার দেনাদারগুলো এরকম লাস্টের দিকে যা ঝামেলা করে বা কেউ আমাকে পুরো টাকা দেয় না, তো যখন হঠাৎ করে তারা আমাকে জানাই টাকাটা দেয় না, তো আমার একটা ক্ষতি হয়। সো এই ক্ষতিটা আগে থেকে মিটিগেট করার জন্য আমি আলাদা একটা ফান্ড তৈরি করে রাখতেছি, যেই ফান্ডটার নাম দিচ্ছি কুরিন সঞ্চিতি। আলাদা একটা ফান্ড তৈরি করতেছি, নাম দিচ্ছি কি কুরিন সঞ্চিতি, এবং যখন আমার কুরিনটা হচ্ছে আমি ওই সঞ্চিতি থেকে টান দিচ্ছি, ঠিক আছে। এখানে তার মানে এখানে দেখেন পদ্ধতি দুইটা, একটা হচ্ছে সরাসরি যখনই হচ্ছে তখন আমি বাদ দেবো, আর একটা হচ্ছে আমি আগে থেকে পূর্বাভাস, লাইক ধরেন মানে একটা জিনিস চিন্তা করে দেখেন, ওই যে আমরা পূর্বাভাস পাই না আবহাওয়া অধিদপ্তর, যেমন আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, আপনি গতকালকে দেখবেন যে আপনাকে আবহাওয়া অধিদপ্তর বলে দিচ্ছে যে কালকে বৃষ্টি হইতে পারে। এই বৃষ্টি হওয়ার পরে আপনি কি করছেন? আপনি ছাতা কিনছেন, রেইনকোট কিনছেন, একটা আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে রাখছেন। তারপর যেমন আমি আজকে যখন কোচিং ক্লাস নিচ্ছিলাম দুপুরে, হঠাৎ করে দেখে বৃষ্টি এসে গেছে,
বৃষ্টি এসে গেছে, আমি এখন কি ভিজে যাব? আমার কাছে ছাতা ছিল না, আমি কালকের পূর্বাভাসও পাইনি, যখন আমি বাসা থেকে আসছি তখন আমার ক্লিয়ার ছিল, আমি ছাতাটাতে কিছু নিয়ে আসিনি। তো যখন আমার কোচিং ক্লাস শেষ হলো আমি দেখলাম প্রচুর বৃষ্টি, দেন ফার্ম গেটে আমি একটা ছাতা কিনে ফেলছি। দেখেন বৃষ্টি আসছে, আমি দরকার ছিল, আমি ছাতা কিনছি, এখন আমি তো ভিজে যাবো না যে না আমার ছাতা নাই। এখন ধরেন আমি যে সন্ধ্যায় যখন আবার ফার্ম গেট আসলাম, আবার এই ক্লাসে নিতে আসলাম, তো দেখলাম একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো আমার কাছে মনে হলো যে না এবার তো আবার বৃষ্টি হইতে পারে, তাহলে কি আমি ছাতাটা নিয়ে যাই, যদি বৃষ্টি হয় ঠিক আছে আমি ছাতা খুলে চলে যাব, আর যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে, ছাতাটা কাছে নিয়ে চলে যাবো, তাই না? দুইটাই হতে পারে। যখন কুরিন হবে আপনি তখনও অবলম্বন করতে পারেন, সেটা হবে সরাসরি পদ্ধতি। আর আপনি আগে থেকে একটা অ্যামাউন্ট, একটা কুরিন সঞ্চিতি নামক একটা ফান্ড খুলে রাখবেন, যখন কুরিন হবে তখন ওই ফান্ড থেকে আমি মাইনাস করব। ঠিক এই বৃষ্টির ছাতা রিলেটেড যে গল্পটা, এই কুরিন জিনিসটাও মানে কুরিন সঞ্চিতি বা সরাসরি পদ্ধতিটাও সেম একই। একটা আপনি আগে থেকে জানছেন যে একটা ফান্ড ক্রিয়েট করে রাখতেছেন, আর একটা হচ্ছে আপনি বলতেছেন না যখন হবে তখন দেখা যাবে, যখন কুরিন হবে তখন দেখা যাবে। দুটো পদ্ধতি, দুইটাই ঠিক আছে, ঠিক আছে, দুইটাই সমস্যা নাই। বাট আমরা দেখবো আসলে বেসিক্যালি কোন জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট এবং কোন জিনিসটা একদম অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড যদি আমি বলি বা ইন্ডাস্ট্রিতে আসলে কোনটার অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, ইন্ডাস্ট্রি বলতে কি বুঝাচ্ছি? ইন্ডাস্ট্রি বলতে বুঝাচ্ছি যে আসলে কর্পোরেট ওয়ার্ল্ডে এইটার প্র্যাকটিসটা কেমন। তো আমরা যখন এই অ্যাকাউন্টিং রিলেটেড কিছু কাজ করে দেখি, অডিট রিলেটেড যখন একটু কিছু কাজ টাজ করি, তখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, ব্যাঙ্কগুলো বিশেষ করে তারা যখন এই ধরনের ব্যাড লোনগুলা বা যে মানুষগুলো টাকা দেয় না তারা যখন এই ধরনের অ্যাডজাস্ট করে, ধরেন সে লোন দিছে আমার টোটাল 1 লক্ষ টাকা, তখন তাকে সেটা বলতেছে যে হ্যাঁ আমি 1 লক্ষ টাকা লোন দিছি, সে এখান থেকে দেখলো সে 20,000 টাকা নিতে পারছে না, এইটাকে তাদের রাইট অফ করতে হয়। ঠিক আছে, এটা ব্যাংকের ভাষায় হচ্ছে রাইট অফ বা রিটেন অফও বলে, রাইট অফও বলে। এই রাইট অফটা করতে হয়। রাইট অফ বলতে এই 20,000 টাকা সে আর পাবে না, তাহলে সে কত টাকা পাইছে? 80,000 টাকা, এইটা তার এফএসএ থাকে। তার মানে এই যে 20,000 টাকা এতদিন সে দেখিয়েছিল যে আমি পাবো পাবো পাবো, কিন্তু ফাইনালি 3 বছর পরে বা বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে যে একটা লোন যদি বা যে বিজনেসটা 3 বছর ধরে বন্ধ, বড়োয়ার যদি মারা যায়, তারপর হচ্ছে তার ব্যবসা যদি খারাপ থাকে, এই ধরনের কারণে আপনি তাকে কিছু ওয়েব দিতে পারবেন অথবা তার লোনটা রাইট অফ করে দিতে পারবেন। ঠিক আছে, তো এই রাইট অফ করার জন্য কি করতে হবে? এই যে 20,000 টাকা আপনি তাকে যে ক্ষমা করতেছেন বা মাফ করতেছেন, এই জন্য আপনার 100% প্রভিশন থাকতে হবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যদি আপনি এই রাইট অফটা 2024 সালে করেন, 2024 সালে যদি করেন, তাহলে 2023 সালের ইনকাম থেকে প্রভিশন বা এই যে যেটাকে বলছি কুরিন সঞ্চিতি যেটা বলতেছি, এইটাকে ব্যাংকের ভাষায় বলা হয় প্রভিশন। ঠিক আছে, তাদেরকে এই প্রভিশন অবশ্যই 20,000 টাকা প্লাস থাকতে হবে ওই অ্যাকাউন্টে। তাদের এই অর্থাৎ তারা ইনকাম থেকে 20,000 টাকা প্লাস একটা অ্যাকাউন্টে গিয়ে রাখবে। তখন যখন দেখবে যে না তাদের কাছে পর্যাপ্ত টাকা আছে, প্রভিশনে পর্যাপ্ত টাকা আছে, তখনই তারা এই 20,000 টাকাটা মাফ করতে পারবে, অর্থাৎ রিটার্ন অফ করতে পারবে। আর যদি রিটার্ন অফ না করে তাহলে তাদের এফএস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটা দেখাতেই থাকবে। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে আমি আপনাকে যেটা বোঝানোর জন্য বলছিলাম যে আপনি যেটা পাচ্ছেন না সেটা কি সরাসরি আপনার হিসাব নিকাশ থেকে বাদ দেওয়াটা ভালো কি ভালো না? ব্যাংক বলতেছে এটা ভালো না, আপনারা আগে থেকে অ্যামাউন্ট তৈরি করে রাখেন, ক্রিয়েট করে রাখেন। অন্যান্য ইন্ডাস্ট্রিটাও একই কাজ করে। ঠিক আছে, কারণ তারা জানে যে এই যে এখানে দেখেন বলা আছে রিস্কই আছে। ঠিক আছে, আদায় করা যায় না, রিস্কই আছে। তো যখনই যেখানে রিস্ক থাকবে তা আপনি আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে রাখবেন। ওকে, তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম যে দুইটা পদ্ধতি বলতে কোনটা কেমন। এরপরে আমরা একটু ইয়াতে যাই, মানে আমি তো এতক্ষণ আমার নিজের মতো করে কথা বললাম, তাই দেখি আমাদের বইতে জয়গুলো যে বইটা আছে এই বইতে ডেফিনেশনটা কিভাবে দেওয়া আছে। দেখেন বলা হচ্ছে কুরিন সরাসরি পদ্ধতিতে কুরিন অবলম্বন, ডিরেক্ট রাইট অফ মেথড। দেখেন এই যে রাইট অফ দেখছেন, ইংলিশটা হচ্ছে রাইট অফ বলে। এরপর বলছে যখন কোনো দেনাদারের নিকট থেকে প্রাপ্য টাকা নিশ্চিতভাবে অনাদায় বা আদায়ের অযোগ্য হয়ে যায়, তখনই কুরিন অনাদায় হিসাবের কারণে সংগঠিত ক্ষতি চার্জ করে কুরিন লিপিবদ্ধ করার পদ্ধতিকে সরাসরি অবলম্বন বলে। দেখছেন, আমি এতক্ষণ যা আমার নিজের ভাষায় একটু আপনাকে বুঝাইতে চেষ্টা করছি, বইয়ের ভাষায় আলটিমেটলি ওইটাই কি, যখন এই যে তখনই কুরিন হয়ে যায় যেটা আর আমরা পাবো না, অনাদায়,
এই জায়গাগুলো খেয়াল করে দেখেন অনাদায় হয়ে যায়, তখনই ওই কুরিনের সংগঠিত ক্ষতি বা চার্জকে কুরিন হিসেবে লিপিবদ্ধ করে করার পদ্ধতিকে সরাসরি অবলোপন বলে। যখন আর পাচ্ছি না ঠিক ওই অ্যামাউন্টটাই আপনি কুরিন হিসেবে লিপিবদ্ধ করলেন, এটাকে বলা হচ্ছে সরাসরি পদ্ধতি। আচ্ছা, তিশা মনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেকক্ষণ পরে সালাম দিছেন, সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, কোনো সমস্যা নাই, আপনারা সকলেই সজাগ থাকেন। আমরা একটু পরে কোশ্চেন সলভে চলে যাবো, তখন আপনাদের রেসপন্সটা দেখব। তো বুঝলেন যে সরাসরি পদ্ধতিটা বলতে কি বোঝায়। এরপরে আমরা যাই, এরপরে একটা কি আছে, যখন সরাসরি পদ্ধতি হয় তখন এটার জার্নালটা কি হয়। দেখেন এই জার্নালটা কি হয়, জার্নালটা বলতেছে কুরিন ব্যয় হিসাব ডেবিট আর দেনাদার প্রাপ্য হিসাব ক্রেডিট। আমার সম্পত্তিটা কমে যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে দেনাদার ক্রেডিট, কারণ সে আর টাকা দিবে না। আর এই যে কুরিন ব্যয়, এটা আপনার জন্য একটা এক্সপেন্স, এই জন্য ডেবিট হচ্ছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। অ্যাকাউন্টিং ইকুয়েশনে সম্পত্তি হ্রাস এবং মালিকানা সত্ত্ব হ্রাস মানে সমীকরণের প্রভাব। ঠিক আছে, আমরা তো একটা পার্ট পড়ছি না সমীকরণের প্রভাব কি, অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রভাব কি। তো কোশ্চেন আসে, এখান থেকেও কোশ্চেন আসে যে এই কুরিন ধার্য করা হলে এতে হিসাব সমীকরণের প্রভাব কি। সেক্ষেত্রে আপনি এই জায়গাটুকু লিখবেন সম্পত্তি হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস, কারণ কুরিন ব্যয় এটা আপনার জন্য একটা এক্সপেন্স, মানে বলাই হচ্ছে এক্সপেন্স। আচ্ছা, এরপরে বলছে যদি আমরা এটাকে আবার উদ্ধার হয়, যাকে আমরা ধরে নিয়েছিলাম যে এ একটু চিটার টাইপের লোক, এর টাকা দিবে না, বাট কোনো কারণে এই ভদ্রলোক বলছে ভাই আমি অতটাও খারাপ না যেটা আপনি আমাকে ভেবেছিলেন, আপনি আমার কাছে 1000 টাকা পাইতেন, আমি তো বলছিলাম যে টাকাটা দেবো না, বাট আপনি 200 টাকা রাখেন। তার মানে আমি ধরে নিয়েছিলাম যে আমি 1000 টাকা পাবো না, এখন সে আমাকে 200 টাকা ফেরত দিচ্ছে। তো যখন ফেরত দিবে তখন আবার জার্নালটা কি হবে, জার্নালটা হবে কুরিন নগদান হিসাব ডেবিট, আপনার সম্পত্তিটা বৃদ্ধি পাচ্ছে, আর এদিকে হচ্ছে আপনার কুরিন পুনরুদ্ধার বা আদায় হিসাব। দেখেন এইটা যখন হচ্ছে তখন আবার কি রাজস্ব বৃদ্ধি পাচ্ছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার জার্নাল। এরপরে আমরা পরের স্লাইডে যাই। এখানে বলছে যদি সঞ্চিতি বরাদ্দ পদ্ধতির ক্ষেত্রে হিসাব কাজ শেষে সম্ভাব্য কুরিনের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা স্বরূপ কুরিন সঞ্চিতি বা বৃদ্ধি করার জন্য জাবেদা দেওয়া হলো। অর্থাৎ একটা আমরা বললাম সরাসরি, আর এটা হচ্ছে কি সঞ্চিতি। তো সঞ্চিতির সময় আমরা কি বলছিলাম যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, নির্দিষ্ট টাকা, এটার মানে পার্সেন্টেজ থাকে, ইন্ডাস্ট্রি ওয়াইজ বা বিজনেস ওয়াইজ পার্সেন্টেজ থাকে, যে আপনার নেট ইনকামের 20% বা নেট ইনকামের 10% বা টোটাল সেলসের 10% বা টোটাল সেলসের 20%, এ ধরনের একটা পলিসি থাকে যে আপনি কতটুকু টাকা এই সঞ্চিতিতে রাখবেন। ঠিক আছে, এবং কিসের উপর রাখবেন, আপনি দেনাদারের উপর রাখবেন না বিক্রয়ের উপর রাখবেন, এটা আপনার কোম্পানি ডিসাইড করবে। তো এই যে সঞ্চিতি বরাদ্দ পদ্ধতির ক্ষেত্রে বলা হচ্ছে হিসাবকাল শেষে সম্ভাব্য কুরিনের জন্য, দেখেন এখনো কিন্তু হয় নাই কুরিন, আমার আগেরটাই হয়ে গেছিল, এই জন্য এটা সরাসরি। আর এখানে কিন্তু এখনো কুরিন আমার হয় নাই, বলতেছে কি সম্ভাব্য কুরিনের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা স্বরূপ কুরিন সঞ্চিতি সৃষ্টি বা বৃদ্ধি করার জন্য আমরা এই কাজটা করে থাকি। এবং যখন এই অ্যামাউন্টটা রাখা হয় তখন এটা জার্নাল কি হয়, দেখেন বলা হচ্ছে কুরিন ব্যয়, কারণ এটা আমার এক্সপেন্স, এই জন্য কি হচ্ছে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। এরপরে বলছে কুরিন সঞ্চিতি হিসাব, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট হচ্ছে, আবার দেখেন এখানে লেখা হচ্ছে ক্রেডিট, আবার দেখেন বিপরীত সম্পত্তি বৃদ্ধি এবং বিপরীত সম্পত্তি হ্রাস, এই জিনিসটা বলছে কেন, রিজনটা কি, কেন আমি কিন্তু বলে দিছি এই টাকাটা কিন্তু এখনো যায় নাই, কুরিন সঞ্চিতি হিসাব কিন্তু এখনো যায় নাই। ঠিক আছে, আমরা জাস্ট একটা অ্যামাউন্ট রাখতেছি, এই হিসাবের মধ্যে আমরা একটা অ্যামাউন্ট রাখতেছি, যদি রেখে থাকি তাহলে এই বিপরীত সম্পত্তি হ্রাস কেন হচ্ছে, কেউ কি বলতে পারবেন? এই জিনিসটা কি বোঝেন আপনারা যে কেন এই কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট করা হলো এবং বলা হচ্ছে বিপরীত সম্পত্তি বৃদ্ধি অথবা হ্রাস? ঠিক আছে, কারণ কুরিন সঞ্চিতি একটা কন্ট্রা অ্যাকাউন্ট, ঠিক আছে, কন্ট্রা অ্যাসেট এন্ট্রি, যেটা বিপরীত সম্পত্তি বলা হয়, যে এটার কারণে আলটিমেটলি আমার যে দেনাদার সেটা কমে যাবে। এই কুরিন সঞ্চিতিতে যত টাকা থাকবে আমার দেনাদারও কিন্তু কমে যাবে এটার কারণে, এই জন্য বলা হচ্ছে। তো প্রথমে যখন আমি অ্যামাউন্টটা এখানে রাখতেছি তখন আমার জার্নালটা কুরিন ব্যয় হিসাব ডেবিট এবং কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। ঠিক আছে, এই একটা জার্নাল হলো। এরপরে যখন বলা হচ্ছে সঞ্চিতি পদ্ধতির ক্ষেত্রে কুরিন সঞ্চিতি রাখা হয়ে থাকলে পরবর্তী হিসাবকালে কুরিন হওয়ার পর, এখন দেখেন কুরিন হয়ে গেছে,
আমরা আগে একটা ভবিষ্যৎ ব্যবস্থা নিয়ে রাখছি আর এখন কুরিন হয়ে গেছে, তাহলে এখন জার্নালটা কি হবে? এখন দেখেন বলা হচ্ছে কুরিন সঞ্চিত হিসাব ডেবিট। দেখছেন পার্থক্য কোন জায়গায়? আগে কিন্তু আগেরটায় যখন আমরা আমার আগের স্লাইডে যদি যাই, আগে বলা হচ্ছিল যে যখন সরাসরি পদ্ধতিতে হবে তখন কি হবে, কুরিন বা হিসাব ডেবিট ডিরেক্ট দেনাদার, তখন একদম ডিরেক্ট দেনাদার, প্রথমে কুরিন তারপরে দেনাদার, তাই না? প্রথমে কুরিন পরে হচ্ছে দেনাদার। আর যখন আমার ইয়েটা হয়েছে, আমি যখন এই সঞ্চিতি পদ্ধতিতে করছি তখন কি হচ্ছে, আমার ফার্স্টে কুরিন ব্যয়, এরপরে কি হচ্ছে কুরিন সঞ্চিতি হিসাব। আর যখন আমার আলটিমেটলি আমি দেনাদারের কাছ থেকে টাকা পাচ্ছি না, মানে আমার সত্যি সত্যি ঘটনাটা ঘটে গেছে, তখন আমি বলছি কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কেন? আচ্ছা দেখেন তো, এই জায়গায় আমরা সঞ্চিতিকে ডেবিট করলাম, কেন কুরিন ব্যয়কে ডেবিট করলাম না? তার কারণ কুরিন ব্যয় আমরা অলরেডি ডেবিট করে রাখছি, আমি জানি যে এটা আমার যাবে, আমি আগে থেকে জানতাম যাবে, এই জন্য আগে থেকে এই অ্যামাউন্টটা আমি ব্যয় করে একটা এই অ্যাকাউন্টে জমায় রাখছি। এখন ফাইনালি এটা হয়ে গেল, তো এখন তো আর আমার ব্যয় ধরার দরকার নেই, কারণ আমি তো আগেই ব্যয় করে রাখছি। এই জন্য যেখানে গিয়ে রাখছিলাম ওই অ্যামাউন্টটা কমে যাচ্ছে, এই কুরিন সঞ্চিতি হিসাবটা কমে যাচ্ছে ডেবিট, আর দেনাদার হিসাবটা ক্রেডিট হচ্ছে। বুঝতে পারছেন তো সবাই, তাই না? না বুঝলে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন, তাহলে আমি ওই পার্টটা আবার ক্লিয়ার করব যদি কোনো পার্ট আপনি না বুঝে থাকেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই। আর দু একটা পরে আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করব। তারপর বলা হচ্ছে যে আচ্ছা ভিত্তিটা, এবার আমরা একটু ম্যাথে ডিরেক্ট চলে আসি, ম্যাথটাতে একটু ডিরেক্ট চলে আসি যে ম্যাথগুলো করার সময় আমরা কিভাবে করব। দেখেন বলা হচ্ছে সঞ্চিতি পদ্ধতিতে কুরিন, একটু আগে বলছিলাম না যে পার্সেন্টেজটা আপনি ধরবেন, যে আমি আমার এই বছর আমি 20% কুরিন সঞ্চিতি ধার্য করব, এবছর আমি 30% সঞ্চিতি ধার্য করবো, এটা তো পার্সেন্টেজ বললাম। বাট দ্য থিং ইজ আপনি কিসের উপরে করবেন, এটা হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি, ঠিক আছে? এটা আপনার কোম্পানি ডিসাইড করবে, আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি ইন্ডাস্ট্রি আসলে ডিসাইড করবে তাকে কোন অ্যামাউন্ট কিসের উপর ধরতে হয়। তো সাধারণত সে কয়টা জিনিসের উপর ধরতে পারবে? সাধারণত সে দুইটা পদ্ধতিকে ধরতে পারবে, দুইটা জিনিসের উপর ধরতে পারবে। একটা হচ্ছে সমাপনী দেনাদারের উপরে শতকরা হারে, আর একটা হচ্ছে নিট ধারে বিক্রয়ের উপরে শতকরা হারে কুরিন সঞ্চিতি ধার্য, ঠিক আছে? তবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে গ্যাপ। গ্যাপ বেসিক্যালি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এই জিনিসটা বেসিক্যালি এই সঞ্চিতি পদ্ধতিতে কুরিন অবলম্বনটাকে সমর্থন করে, ঠিক আছে? গ্যাপ বলতেছে যে আপনার যখনই হবে তখনই আপনার জিনিসটাকে ধরার দরকার নাই, এটা একটা মানে অতটা অ্যাকাউন্টিংয়ের চোখে অতটা ভালো না। তা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখবেন যে আপনি ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হতে পারেন, কেউ একজন দেনাদার আপনাকে হঠাৎ করে টাকা না দিতে পারে, তো সেক্ষেত্রে ওই জায়গাটা থেকে রিকভার করার জন্য আপনি আগে থেকে একটা সঞ্চিতি ক্রিয়েট করে রাখবেন, এটা হচ্ছে গ্যাপ বলে। এবং গ্যাপ কি বলছে যে দুইটা পদ্ধতিতে আপনি এই কুরিন অবলম্বনটা করতে পারবেন, সেটা কি? একটা হচ্ছে সমাপনী দেনাদারের উপরে, আর হচ্ছে নিট ধারে বিক্রয়ের উপরে। আচ্ছা, সমাপনী দেনাদার বলতে কি বোঝাচ্ছে? সমাপনী দেনাদার বলতেছে ওই অ্যাজ অফ যে এন্ড অফ দ্য ইয়ার 31 ডিসেম্বর 2024 বা 31 ডিসেম্বর 2025 এখন আসে নাই, 24টাই বলি। সো এই 31 ডিসেম্বর, ঠিক আছে, 2024 এই তারিখে আমার দেনাদার কত, এই তারিখে আমার দেনাদার কত, এইটার উপর আমি পার্সেন্টেজ করে আমি কুরিন সঞ্চিতি ধার্য করতে চাচ্ছি। অথবা অথবা নিট ধারে বিক্রয়, সারা বছর এই 2024 31 ডিসেম্বর পর্যন্ত আমি নিট ধারে বিক্রয় কতটুকু করছি। একটু আগে ক্লাসের শুরুতে বলছিলাম বিক্রি দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে কি ক্যাশে, একটা হচ্ছে বাকিতে, বাট মোস্ট অফ দ্য ট্রানজ্যাকশন বাকিতেই হয়। বাকিতে যদি হয়ে থাকে এখন আপনি বলতেছেন ওই নিট যে বাকিটা ওইটার উপর আমি কুরিন ধার্য করব, সেটা করতে পারেন। অথবা বলতে পারেন যে না, আমার এক্স্যাক্টলি দেনাদার যতটুকু সেটা হইতে পারে। আচ্ছা, কারো মনে কি কোনো প্রশ্ন আসতেছে এই দুটার ডিফারেন্সটা কি? এই অ্যাজ অফ 31 ডিসেম্বরে যে আপনার সমাপনী দেনাদার, সে তো আপনার কাছ থেকে বাকি নিচ্ছে না, এই জন্য তো তাকে তো আপনি দেনাদার হিসাবে কাউন্ট করছেন। বাট এই জায়গায় আমরা এই সেগ্রিগেশন করে বলার রিজনটা কি ছিল? কেনই আমরা বলতেছি পার্সেন্টেজ অফ রিসিভেবল বেজ, আর একটাকে বলতেছি পার্সেন্টেজ অফ সেলস বেজ? কেন? তার রিজনটা এই, যখন আপনি সমাপনী দেনাদারের উপরে যখন আপনি এই কুরিন সঞ্চিতি রাখবেন, এই সমাপনের ভিতরে আপনার অন্য বছরেরও দেনাদার থাকতে পারে। কেন? কারণ এখানে প্রারম্ভিক দেনাদার আছে।
এই বছরে এই দেনাদারের সাথে অনেক বেচা কিনা হয়েছে, সে একবার টাকা নিছে, আবার প্রোডাক্ট নিছে, আবার টাকা দিছে, আবার টাকা বাকিতে নিছে, আবার টাকা দিছে, অনেকগুলো তার সাথে ঘটনা ঘটতে পারে, দিয়ে একটা রেজাল্ট আসতে পারে। আর আপনি যখন নিট ধারে বিক্রয় করতে যাচ্ছেন, তার মানে এই যে 1 জানুয়ারি 2024 থেকে 31 ডিসেম্বর 2024 এই ডেটের, এই 365 দিনের ভিতরে টোটাল যে নিট সেলস বাকিতে হয়েছে সেটার উপরে আপনি এই পার্সেন্টেজটা ধরতে যাচ্ছেন। এই জন্যই এই দুটাকে একটু আলাদা আলাদা করে দেখানো হয়েছে। আশা করি আর কারো কোনো কনফিউশন নাই যে এটার মানে কি আর এটার মানে কি, দুটা শুনতে একই হলো বা দুইটা ডিফারেন্ট। সমাপনী দেনাদার যখন বলবে তখন সমাপনী দেনাদার, আর যখন নিট বিক্রয়ের কথা বলবে তখন নিট বিক্রয়, যেটা বলবে আপনি ওইভাবে ক্যালকুলেশন করে নেবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমত কি বুঝলাম, কুরিন সঞ্চিতি ধার্য করা যায় দুইটা বেসিসে, একটা হচ্ছে কি সমাপনী দেনাদার উপরে, আর একটা হচ্ছে নিট বিক্রয়ের উপরে। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমাকে বলছে যে আপনি কিভাবে এই ম্যাথটা করবেন। এখানে দেখেন সুন্দর করে একটা ফর্মুলা দেওয়া আছে, দেখছেন যে আমরা এখন ম্যাথে চলে যাচ্ছি। কিন্তু যারা যারা ক্লাসে উপস্থিত আছেন এখন আর একটু ভালো করে দেখেন, মোটামুটি যা আমরা থিওরিক্যাল বললাম এরপরে হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। ম্যাথে কি বলছে, যখন আপনি সমাপনী দেনাদার হিসাবের উপরে যখন কুরিন সঞ্চিতি ধার্য করতে চাবেন তখন আপনি কি করবেন, তখন প্রশ্ন থেকে আমি সমাপনী দেনাদারটা খুঁজে বের করব কোথায় আছে, দেন ওইটার উপরে আমরা পার্সেন্টেজটা অ্যাড করব। আমরা সমাপনী দেনাদার খুঁজে বের করব, ওইটার উপরে যে পার্সেন্টেজটা বলছে সেটার উপর সেই পার্সেন্টেজটা গুণ দিলেই আমরা পেয়ে যাব কি সমাপনী এই কুরিন সঞ্চিতির জের, কুরিন সঞ্চিতি হিসাবের সমাপনী জের, এটা আমরা পেয়ে যাব। যদি এই ডেফিনেশনগুলো এটা পড়তে চাই তাহলে বলছে যে সমাপনী দেনাদারের উপর শতকরা হারে কুরিন সঞ্চিতি ধার্যকরণের পদ্ধতিতে সমাপনী দেনাদারকে কুরিন সঞ্চিতির শতকরা হার দিয়ে গুণ করে কুরিন সঞ্চিতির সমাপনী জের নির্ণয় করা হয়। দেখছেন, তার মানে সমাপনী দেনাদারের যে জেরটা আছে ওইটাকে আমরা কুরিন সঞ্চিতির যে হারটা আছে এটা দিয়ে গুণ করে এটা বের করব। এরপরে স্লাইডে বলছে বিক্রয়ের উপর। তাহলে কিভাবে বিক্রয়ের উপর বলছে যে বিক্রয়ের উপরে শতকরা হারে কুরিন সঞ্চিতি ধার্যকরণ, ঠিক একই কথা, জাস্ট ওটা ছিল সমাপনী দেনাদার আর এটা হচ্ছে নিট বিক্রয়। ওটাতেও আমরা পার্সেন্টেজটা গুণ করছি, এটাতেও পার্সেন্টেজটা গুণ করছি। তবে যেটা বলছে প্রশ্নের শেষে আমরা যখন ম্যাথগুলো করতে যাব, প্রশ্নের শেষে যখন আমরা পাবো যে নতুন, এই জিনিসটা মনে রাখবেন, নতুন অথবা অতিরিক্ত, এই জিনিসগুলোর জন্য আমরা কনফিউজড হয়ে যাই। প্রশ্নে যখন বলা থাকবে যে নতুন অতিরিক্ত কুরিন সঞ্চিতি বা মুনাফার বিপরীতে বাদ বা লাভ ক্ষতি হিসাবে, লাভ ক্ষতি বিবরণীতে চার্জ বা হিসাবকাল শেষে কুরিন সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ, এই 3টা কোশ্চেন এখানে কিন্তু এক এক জায়গায় কোশ্চেন। ঠিক আছে, আমি আবারও একটু এই জিনিসটা বলে দেই যে পরীক্ষায় কিন্তু সাধারণত কোন কোন জায়গাগুলো থেকে ভাগ হয়ে আসে। এই নিচের লাইনটা, এই লাইনটা মনে রাখবেন, বুঝছেন, প্রত্যেকটা ম্যাথে এই 3টা লাইন বলা থাকে। এই যে দেখেন এইখানে থাকবে হয় নতুন সঞ্চিতি বলার কথা বলা থাকবে, অথবা অতিরিক্ত বলবে, অতিরিক্ত কুরিন সঞ্চিতির পরিমাণ কত এটা বলা থাকবে, অথবা বলা থাকবে যে মুনাফার বিপরীতে কত টাকা চার্জ করতে হবে, অথবা বলা থাকবে লাভ ক্ষতি হিসাবে কত টাকা চার্জ হবে, অথবা হিসাবকাল শেষে কুরিন সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ। আগেরটা কিন্তু বৃদ্ধির পরিমাণ বলা নেই, আগেরটা বলছে পরিমাণ কত। ধরেন আমার আগে ছিল হচ্ছে 1000 টাকা, এবছর হয়েছে 1500 টাকা। ঠিক আছে, আমি যদি বলি এই বছর তাহলে বৃদ্ধির পরিমাণ কত, বৃদ্ধির পরিমাণটা হচ্ছে এখানে 500 টাকা, বৃদ্ধির পরিমাণ কিন্তু 500 টাকা। আর আমি যদি বলি বছর শেষে পরিমাণ কত, তখন আপনি অ্যান্সার করবেন 1500 টাকা। দুইটা কিন্তু ডিফারেন্স, একটা হচ্ছে কত টাকা দ্বারা বৃদ্ধি পাইছে, বৃদ্ধির পরিমাণ 500 টাকা দ্বারা বৃদ্ধি পাইছে, আর যদি বলি বছর শেষে এটার পরিমাণ কত, তখন অ্যান্সার হবে 1500। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা দুইটা ফর্মুলা পাইলাম, এই দুটো ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথটা করতে হবে। আর যদি এটা হয় সেক্ষেত্রে কি বলছি, এতগুলো যদি জিনিস চায় আমি দেখবো প্রশ্নে নিট ধারে কোথায় আছে, নিট ধারে যে অ্যামাউন্টটা দেওয়া আছে ওইটার সাথে শুধু আমি কুরিনটা গুণ করে দেবো, কুরিনের যে সঞ্চিতির যে হারটা আছে এটা গুণ করে দেবো, তাহলে আমি পেয়ে যাব। তাহলে আমরা দুইটা জিনিস ফর্মুলা পাইলাম, একটা হচ্ছে
যখন সমাপনী দেনাদারের কথা বলা হবে তখন হচ্ছে মানে সমাপনী কুরিনের জের কত এটা যখন জানতে চাবে তখন আমরা কি করব, সমাপনী যে দেনাদারটা আছে ওইটার সাথে গুণ করব। সমাপনী দেনাদারের সাথে আমরা পার্সেন্টেজটা গুণ করলে আমরা কুরিনের সমাপনী জের পাবো। আর যখন এটা বলবে যে নতুন কুরিন সঞ্চিতি কত, অতিরিক্ত কুরিন সঞ্চিতি কত, মুনাফার বিপরীতে কুরিন সঞ্চিতি কত, লাভ ক্ষতি হিসাবে কত টাকা চার্জ করলাম, হিসাবকাল শেষে কুরিন সঞ্চিতির বৃদ্ধির পরিমাণ কত, তখন আমরা দেখব যে নিট ধারে ইনটু কুরিন। এটা একটু ভালো করে মনে রাখবেন, এতগুলো বলা থাকলে আমরা হচ্ছে পার্সেন্টেজ এই নিট ধারের উপর পার্সেন্টেজ দিব। আচ্ছা, কুরিন সঞ্চিতি এটা নিয়ে তো বলছি। আচ্ছা, এই জিনিসটা আমি একটু পরে পড়াচ্ছি, ঠিক আছে? এটা আমরা যখন ডিফারেন্ট একটা ম্যাথ করব তখন এই জিনিসটা করাবো, এটা আমি আবার ব্যাক করব, ঠিক আছে? এটা এখন পড়াবো না। হ্যাঁ, এখানে বলছে জয়কুলের বই কিনে চান্স পেতে ফ্রি কোর্স করো জয়কুলের পেজে। আচ্ছা, আমাদের এখানে এই আপনারা অলরেডি দেখতেছেন যে অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো ক্লাস হচ্ছে। এছাড়া আদার্স যে হচ্ছে বাংলা ক্লাসগুলো একটু আগেই হয়ে গেছে মনে হয়, 6টার দিকে একটা বাংলা ক্লাস স্টার্ট হয়েছিল। তারপরে ইংলিশ ক্লাসগুলো হচ্ছে, অ্যাকাউন্টিং ক্লাস তো আমি রেগুলারই নিচ্ছি, ফাইন্যান্স ক্লাসও হয়তো বা আমি নেব, ঠিক আছে? এরপরে হচ্ছে ব্যবসা বিচিত্রা, এই ক্লাসটা আমাদের একটু বাকি আছে, মার্কেটিংয়েরও ক্লাসটা একটু বাকি আছে, এটা আমরা শেষের দিকে গিয়ে হয়তো বা নিয়ে নেব, ঠিক আছে? ভার্সিটি ম্যাথ এটাও, এই ক্লাসটাও হয়, ঠিক আছে? এই ক্লাসগুলো হয়। সো এই ক্লাসগুলো আপনারা একটু নিয়মিত করার চেষ্টা করবেন। যারা বিভিন্ন কোচিংয়ে ক্লাস করছেন খুবই ভালো কথা, কোচিংয়ের স্যাররা যথেষ্ট আপনাদেরকে পড়াচ্ছে, তো ওই জিনিসটা আমাদের এই ক্লাসে একটু রিপিট হচ্ছে, তাই না? একটু একটু হলেও একটু উপকার হয়, সমস্যা নেই, আপনার ক্লাসগুলো করবেন। যদি যখন ফ্রি থাকবেন কিনা জানি না, আপনার এখন ফ্রি টাইমে এই ক্লাস করার দরকার নেই, আপনি এই ক্লাসের জন্য টাইম বের করবেন। ফ্রি হলে এই ক্লাস দেখার দরকার নেই, আপনি ক্লাসের জন্য টাইম বের করবেন। আচ্ছা, আসেন একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে 2022-এর একটা কোশ্চেন বলা হচ্ছে, লাস্ট এই 2-1 বছর হয় কোশ্চেনটা আসছিল যে 2023 সালে 1 জানুয়ারি দেনাদারের হিসাব ছিল 49,000 টাকা। কত টাকা ছিল? 49,000 টাকা। এই যে ঝটপট অ্যান্সার দিয়ে দেন, আমি একটু আপনাদেরকে অ্যান্সার করার সুযোগ দেই, আপনারা অ্যান্সার করেন যে এটার অ্যান্সার কত হতে পারে, দেন আপনারা অ্যান্সার দিতেই থাকেন, একটু খুব দ্রুত কমেন্ট করেন যে কোনটার অ্যান্সার কী হতে পারে। দেন আপনারা যদি ভুল বলেন আমি কারেকশন করে দেবো। এখানে 4টা অপশন আছে, আমি দেখতেছি মোটামুটি 4টা অপশনই কেন জানি সিমিলার মনে হচ্ছে না, একটু ডিফারেন্স কি আছে? এটার অ্যান্সার তো সবগুলাই দেখি একই, এ বি সি। আচ্ছা, 3টা স্লাইডেই মনে হয়, এটা স্লাইডের মনে হয় একটু বানাইতে মনে হয় ভুল করছে। আচ্ছা, সমস্যা নেই, আপনারা এটা অ্যান্সার করেন। এটা বলেন যে আমার 2023 সালে বলছে যে 1 জানুয়ারি দেনাদার হিসাবে জেড ছিল 49,000 টাকা, জানুয়ারি মাসে নগদান বহির সংক্ষেপণ থেকে প্রতীয়মান হয় যে উক্ত মাসে দেনাদারের নিকট হতে 42,000 টাকা আদায় হয়। 2031 তারিখে দেনাদারের জেড ছিল 90,000 টাকা। এরপর বলছে ওই মাসে কুরিনের পরিমাণ ছিল 4,000 টাকা এবং ওই মাসে নগদ বিক্রয়ের পরিমাণ ছিল 17,000 টাকা। তাহলে জানুয়ারি মাসের মোট বিক্রয় কত? তার মানে উনি প্রশ্নে এমন একটা করছে যেখানে আমার ধারে বিক্রয় প্লাস নগদ এই দুটোই আছে, ধারে বিক্রয় এবং নগদ বিক্রয় এই দুটোই অ্যামাউন্টেই আছে, ঠিক আছে? লেখাটা একটু খারাপ দেখা যাচ্ছে মনে হচ্ছে। তাহলে আপনারা একটু বলেন তো এটার অ্যান্সার কত হতে পারে, খুব দ্রুত এটা অ্যান্সার করেন যে এটা কত হতে পারে, যে জাস্ট ওই জানুয়ারি মাসে মোট বিক্রয়ের পরিমাণ কত, এটা আমরা একটু বের করতে চাচ্ছি। একটু কমেন্টে লিখে জানাবেন যে এটার পরিমাণ কত, কমেন্টে লিখে জানাবেন যে এটার অ্যামাউন্ট কত হতে পারে।
একটু কমেন্ট করে জানাবেন যে এটার অ্যান্সার কত হতে পারে। আচ্ছা, আমরা আবারও চলে আসলাম এই কোশ্চেনটা দেখি। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই। এই কোশ্চেনটা আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? আমরা পরে কোশ্চেনটাতে যাই। আচ্ছা দেখেন তো এই কোশ্চেনটা কি বলছে। বলছে চলতি বছর শেষে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত রাখতে হবে। ঠিক আছে, দেখেন রাওমিলের দেনাদারের পরিমাণ কত, 52,000 টাকা, আর লিখিত অনাদায়ী পাওনা হচ্ছে 2,000 টাকা, এবং অলিখিত পাওনা হচ্ছে 2,000 টাকা। এবং যদি দেনাদারের উপরে 5% সঞ্চিতি রাখা হয় এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স 1,000 টাকা হয়, তাহলে চলতি বছরের অনাদায়ী পাওনার কত সঞ্চিতি রাখতে হবে। চলতি বছরে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত রাখতে হবে। দেখেন তার মানে বছর শেষে একটা সমাপনী জেট চাচ্ছে না, চলতি বছরে কত রাখতে হবে। তাহলে এটার জন্য আমি কি করব, সমাপনী দেনাদার আমার যে থাকবে, যে সমাপনী দেনাদার যেটা থাকবে ওইটার উপরে আমি পার্সেন্টেজ দেবো। তাহলে ওইটার উপর পার্সেন্টেজ কত, এই সমাপনী দেনাদার যেটা আছে, এইটার উপরে আমরা 5% দেবো। এখন আমার এই ম্যাথটা করতে গিয়ে সব থেকে যে প্রবলেমটাতে আমরা ফেস করতেছি সেটা হচ্ছে আমার সমাপনী দেনাদারের পরিমাণটা কত। ঠিক আছে, সমাপনী দেনাদারের পরিমাণটা কত সেটা আগে আমাকে বের করতে হবে। আমার কি 52,000 নাকি আমার 48,000 নাকি 50,000, এইটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা একটু বের করতে হবে। আপনারা এখানে যারা যারা ক্লাস করছেন তারা কি লিখছেন, ইজ ইট 25K? আচ্ছা, এমডি ইসরাফিল বলছে 25K বলতে, ও আচ্ছা আপনি এটা বুঝে যাচ্ছেন। আচ্ছা, এটা 25K না, এটা হচ্ছে 2.5K। ঠিক আছে, নাকি আপনি ঠিক, হ্যাঁ 25 মানে 25,000। ঠিক আছে, 25K মানে হচ্ছে 25,000, এটা হচ্ছে 0.25K। ঠিক আছে, আচ্ছা একজন বলছেন সি 2400, ভেরি গুড, ভেরি গুড, আমি আপনার অ্যান্সারটাকে একদম অ্যাপ্রিসিয়েট করি। একজন বলছেন সি। আর কারো কোনো অ্যান্সার আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ, বলছে চলতি বছরে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত রাখতে হবে, চলতি বছরের জন্য আর কত রাখতে হবে। ঠিক আছে, অলরেডি আমাদের ব্যালেন্সে আছে 1,000 টাকা, 1,000 টাকা ব্যালেন্স আছে। তাহলে আমার কি করতে হবে, আমাকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাকে বের করতে হবে আমার রেওয়া মিলের দেনাদারের পরিমাণ কত। আমি যদি দেনাদারের পরিমাণটা বের করতে পারি তাহলে আমি এই ম্যাথটা করতে পারবো, আদারওয়াইজ আমার জন্য একটু টাফ হয়ে যাবে। আচ্ছা, যারা অ্যান্সার করছেন সি, একজন বলছেন সি আর একজন বলছেন এ। আচ্ছা আসেন, এটার অ্যান্সারটা কি হবে সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, এটা একটু অ্যান্সারটা আমরা খোঁজার চেষ্টা করি। আমাদের এখানে সমাপনী দেনাদার কথা হবে বলেন তো, 52,000 মাইনাস 2,000 ইকুয়ালস টু 50,000। এটা হচ্ছে আমাদের সমাপনী দেনাদার। আগে এটাই ক্লোজিং ডেবিটর যেটা, এটারে বের করতে হবে। আচ্ছা, এই জায়গায় আমরা 48 মনে করি, কিন্তু 48 কেন হবে না বলেন তো? কারণ দেখেন এখানে বলে দিছে অলিখিত, তো যেটা অলিখিত সেটা কি কাউন্ট হবে? আপনার না লিখিতটা ধরতে হবে, এটা লিখিত দ্বারা ধরতে হবে, তাই না? লিখিতটা ধরতে হবে, আপনি অলিখিতটা কেন ধরবেন? ওটা তো অলিখিত, ওটা কেন ধরবেন? ও তো বাদী।
বলেই দিচ্ছে অলিখিত, ও তো স্বীকারই করছে অলিখিত, তা ওইটার আপনি কেন কাউন্ট করবেন? এখানে 52,000 থেকে 4,000 বাদ যাবে না। এইটা 2000 এই যখন 21-20 সালে যখন এটা আসে তখন আমি দেখেছি অনেকজনে এটার অ্যান্সার ভুল দিছে, এই জন্য আমি ম্যাথটা আজকেও রাখছি। এটা হবে না, কারণ এটা যেটা অলিখিত বলতেছে সেটা আনা যায় কখনো? আমরা ওই যে বলছিলাম না রাওয়া মিলের পড়াশোনার সময় পড়ছিলাম না বাদ পড়ার ভুল, তো যেটা বাদ পড়ে যায় সেটা আপনি আনবেন কেন? ওটা তো কোনোভাবেই আনা সম্ভব না। এরপরে দেখেন, এরপরে যেটা বলছে সেটা হচ্ছে 52,000-এর 5%, সরি 50,000-এর 5% কত? 50,000-এর 5% হচ্ছে আমার 5%, এটা হচ্ছে আমার 1,500 টাকা। বাংলা ইংলিশ একটু একসাথে হয়ে যাচ্ছে, এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো 50,000-এর 5% 2,500 টাকা, সরি 1,500 না 2,500 টাকা। এই অনুযায়ী অ্যান্সার হচ্ছে এ, তাই না? এই অনুযায়ী অ্যান্সারটা এ। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, সে কিন্তু বলছে তাহলে চলতি বছরে অনাদি পাওনা সঞ্চিতি কত টাকা রাখতে হবে, চলতি সঞ্চিতি কত টাকা রাখতে হবে। দেখেন অলরেডি এই 2,500-র জন্য আমি আগে থেকে রাখছি কত? 1,000 টাকা রাখছি না? 1,000 টাকা রাখছি, তাহলে আর কত টাকা রাখলে এটা আমার ফুলফিল হবে? আগে কোশ্চেনটা পড়তে হবে, কোশ্চেনটা বুঝতে হবে। যদি আপনি কোশ্চেনটা বুঝে থাকেন তাহলে বা মানে অ্যান্সারটা হয় আর কি। তো যদি আপনি কোশ্চেনটা বুঝে দেখেন যে চলতি বছর অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা রাখতে হবে, তখন এই 1,000 থেকে যদি আপনি এটা মাইনাস করেন, এই 2,500 থেকে যদি 1,000 মাইনাস করেন, তখন দেখেন আস্তে আস্তে কত? তাহলে অ্যান্সারটা আসতেছে ডি। আচ্ছা, এইটা গেল। আর আপনি যদি আধুনিক পদ্ধতিতে করেন, মানে আধুনিক পদ্ধতিতে যদি আমরা এই ম্যাথটা সলভ করে থাকি, তাহলে অ্যান্সার আবার 3500 হবে। সেটা কিভাবে দেখবেন? তখন আবার এই 3500 টাকা অ্যান্সার হবে যদি আপনারা মডার্ন অ্যাকাউন্টিংটা ফলো করেন। এই অ্যাকাউন্টিংটা একটু পাস্ট হবে, মানে একটু পুরাতন যে অ্যাকাউন্টিংটা ব্রিটিশ অ্যাকাউন্টিং সেটা থেকে আসছে। কিন্তু এটা যদি আপনি মডার্ন অ্যাকাউন্টিংয়ে করেন তখন কিন্তু এটা আপনি যোগ করবেন। অর্থাৎ এই বছরের জন্য আপনার সমাপনী দেনাদারের সাথে কত? সমাপনী দেনের সাথে 5% ইকুয়ালস টু আমরা 2,500 পাইলাম। আর দেন আমাদের আগে থেকে আছে কত? 1,000। তাহলে দুটো মিলে হয় 3500। 3500 কি অপশনে আছে? নাই। বাট আমাদের 2500 আছে, কিন্তু 2500 হবে না। কেন হবে না? কারণ এখানে একটা ব্যালেন্স অলরেডি আছে। এই 2500 আমার করার, তাহলে যদি আমি ব্রিটিশ অ্যাকাউন্টিংটাতে যাই তাহলে হচ্ছে আমি আগে থেকে ধরছিলাম কত, আর আমার এখন খরচ হচ্ছে কত? এখন খরচ কত হচ্ছে? 2,500 টাকা। আমি এক্স্যাক্টলি 2,500 টাকা পাবো না। তাহলে এখানে আমি আগে থেকে ধরে রাখছিলাম 1,000 টাকা আমার ব্যালেন্স আছে। তাহলে আর কত টাকা অ্যাড করলে এই 2500 সমান হবে? সেটা হচ্ছে 1,500। একটু ডিফিকাল্ট আসছিল এই ম্যাথটা। আচ্ছা, এরপর আমরা যদি পরের ম্যাথটাতে যাই। আচ্ছা, এটা কি আছে? এর পরের যদি ম্যাথটায় যদি যাই তাহলে এই আচ্ছা আরেকটা আমরা এই যে এই ম্যাথটা করি, ঠিক আছে? দেখেন তো এই প্রশ্নে কি বলছে। প্রশ্নের লাস্টে বলছে যে কুরিন সঞ্চিতির, আমরা সবসময় কুরিন সঞ্চিতির ম্যাথ করার সময় এই যে লাস্টের লাইনটা পড়বো, কুরিন সঞ্চিতির সমাপনী জের কত হবে? কুরিন সঞ্চিতির সমাপনী জের কত হবে? আচ্ছা, কুরিন সঞ্চিতির যে সমাপনী জের জানতে চায়, আমরা একটু আগে যখন থিওরিগুলো পড়ছিলাম তখন আমরা দেখলাম যে আমাদেরকে ফোকাস করতে হবে যখনই সমাপনী কুরিন সঞ্চিতির জের চাবে, আমরা দেখবো যে সমাপনী দেনাদার আছে কিনা, সমাপনী দেনাদার প্রশ্নে আছে কিনা। এখন আমরা পুরো প্রশ্নটা পড়বো, দেখি কি বলা আছে। বলা আছে যে 2015 সালে 1 জানুয়ারি তারিখে বেঙ্গল ফুডস লিমিটেডের দেনাদারের পরিমাণ ছিল 2,50,000 টাকা। এটা জানুয়ারি মাসের কথা বলছে। এরপর অবশ্যই কুরিন সঞ্চিতির জের ছিল 10,000 টাকা। সারা বছরের নিট ধারে বিক্রয়ের পরিমাণ ছিল 5 লক্ষ টাকা এবং দেনাদারের কাছ থেকে আদায় করা হয় এত টাকা। উক্ত বছরে কুরিন বাবদ অবলম্বন করা হয় এত। তাহলে বছর শেষে সমাপনী দেনাদারের উপর 5% কুরিন সঞ্চিতি ধার্য করা হলে কুরিন সঞ্চিতির সমাপনী জের কত হবে? তার মানে পুরো প্রশ্নটা পড়ার পর আমরা দেখলাম যে পুরো প্রশ্নটার কোথাও কিন্তু সমাপনী দেনাদার নাই। জিনিসটা খেয়াল করছেন কিনা আমি জানি না, আপনারা যারা দেখছেন তারা একটু যদি ভালো করে দেখেন প্রশ্নটার কোথাও কিন্তু এই সমাপনী দেনাদার
এই জিনিসটা কিন্তু নাই। সমাপনী দেনাদার কি আমার এই প্রশ্নটার মধ্যে আছে? কেউ কি বলতে পারবেন সমাপনী দেনাদার এখানে আছে কি আছে না? এই ইয়া দেখেন, আমার এই ম্যাটটা করার জন্য আমার মানে দরকার, সমাপনী দেনাদার দরকার, কিন্তু সমাপনী দেনাদার কি কোথাও আমরা পাচ্ছি না। তাহলে আমরা একটু খুঁজে দেখি যে এখান থেকে আসলে সমাপনী দেনাদার আমার বের করা সম্ভব কিনা। আমার বলছে কি প্রথম প্রারম্ভিক দেনাদার একটা সংখ্যা দিছে, প্রারম্ভিক দেনাদার কত? 2,50,000। এরপরে কি বলছে, সারা বছর ধরে নিট বিক্রয়ের পরিমাণ ছিল 5 লক্ষ টাকা এবং দেনাদারের কাছ থেকে আদায় করা হয় 4,50,000 টাকা। তার মানে এই বছরের জন্য আরো কতটুকু দেনাদার তৈরি হয়েছে? আমি যদি 5 লক্ষ থেকে যদি 4,30,000 টাকা বাদ দেই, তাহলে এই বছরের জন্য দেনাদার তৈরি হয়েছে 70,000 টাকা। আপনার কি আমার সাথে একমত কি দ্বিমত? যদি দ্বিমত থাকেন তাহলে কমেন্ট করেন যে এই 70,000 টাকা কিভাবে এই বছরের দেনাদার হলো। কারণ আমার ওই বছরের নিট ধারে বিক্রয় ছিল 5 লক্ষ টাকা এবং ওই 5 লক্ষ টাকা থেকে আমি 4,30,000 টাকা ক্যাশ পাইছি। যেইটা পাই নাই সেটা হচ্ছে কত টাকা? 70,000 টাকা। তাহলে এই 70,000 আর 2,50,000 যদি আমি যোগ করি তাহলে আমি কি পাচ্ছি? সমাপনী দেনাদার, তাই না? সমাপনী দেনাদার। তাহলে সমাপনী দেনাদার আমার কত হবে? 3,20,000 টাকা। কিন্তু গল্প কি এখানেই শেষ হয়ে গেছে? গল্প এখানে শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে যে কুরিন বাবদ অবলম্বন করা হয় 20,000 টাকা। তার মানে আপনি এখান থেকে 20,000 টাকা পাচ্ছেন না। 3,20,000 থেকে 20,000 আমরা পাচ্ছি না। তাহলে এক্স্যাক্টলি আমার ক্লোজিং ডেবিটর বা হচ্ছে যদি আমি বলি ক্লোজিং রিসিভেবলস কত? আমার 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকার উপর আমার 5% ধরতে হবে। তাহলে এই 3 লক্ষ টাকার উপর যদি আমি 5% এই কুরিন সঞ্চিতি ধার্য করি তাহলে 3 লক্ষ টাকার 25% কত? 5% কত? 5,000 কি হবে? হবে না। তাহলে অ্যান্সারটা হচ্ছে 15,000। ঠিক আছে, ক্যালকুলেশনটা কি খুবই ইজি। 3 কত হয়? 15। এরপরে কয়টা জিরো আছে? 1 2 3 4 5। ধরেন 1 2 3 4 5 দিলাম। 5টা দিলে কি হবে? হবে না। কেন হবে না বলেন তো? কারণ এই 5% ইকুয়ালস টু 0.05। এটা তো জানেনই আপনারা যারা ম্যাথ করতেছেন। পার্সেন্টেজের ওই 5% মানে হচ্ছে 100-র 5 ভাগ। 5% মানে হচ্ছে কি 100-র 5 ভাগ। তাহলে যদি আমি এটা যদি ডেসিমেলে বের করতে চাই তাহলে হচ্ছে এই জিনিসটা আসে। তাহলে ডেসিমেলের আগে যেহেতু 2টা ডিজিট ছিল তাহলে এখান থেকে দুইটা জিরো আমি কেটে দেবো। তাহলে অ্যান্সার পাচ্ছি হচ্ছে জাস্ট 15,000। এটা নর্মালি বোঝার জন্য আমরা এইভাবে ম্যাথ করি। আর আপনি যেমন আমি প্রথমে বের করছিলাম প্রথমে কিন্তু 15,000-ই বের করছিলাম, জাস্ট আপনাকে শেখানোর জন্য এটা করলাম আর কি। যখন আপনি এই পার্সেন্টেজ দ্বারা এই ধরনের মাল্টিপলগুলো করবেন জাস্ট ধরে নেবেন এখানে কোনো কিছু নাই, জিরোগুলো নাই এবং একটা নর্মাল ভাবে হচ্ছে আপনি মাল্টিপল করবেন। তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছি 15,000। আচ্ছা, পরের প্রশ্নটা যাই। আমরা এটা থিওরি এটা পড়বো না, আমরা একটু ম্যাথে যাব। মাস শেষে কুরিন সঞ্চিতির জের কত? মাস শেষে কুরিন সঞ্চিতির জের কত? আচ্ছা, আপন বলছেন সমাপনী দেনাদার না, 70,000 সমাপনী দেনাদার হবে না। ওই যে প্রারম্ভিক থেকে আসে যে, যাই হোক আমি এই সময় একটু কমেন্টটা দেখতে পাচ্ছিলাম না, এখন দেখতেছি। ওইটা ওইভাবে হবে না। আচ্ছা, এবারে আসেন। তাহলে এখানে আমাকে বলছে মাস শেষে কুরিন সঞ্চিতির জের কত। তাহলে বলেন তো এইটা আমরা কি নিট বিক্রয় ধরে করব নাকি দেনাদার ধরে করব?
এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, অনেক আগের, এটা 2-3 সালে আসছিল, অনেক আগের একটা কোশ্চেন। এটার আনসার কি হবে একটু বলেন তো, খুব দ্রুত বলেন এটার। আচ্ছা, তাহলে এটার আনসার কত হবে দেখেন তো, মাস শেষে কুরিন সঞ্চিতির জের কত? এটার আনসার কিভাবে হবে বলেন তো? আচ্ছা, যখন বলা হচ্ছে মাস শেষে কুরিন সঞ্চিতির জের কত, একজন বলছে 12,000 টাকা দিয়ে, ওই আবার কোশ্চেন মার্ক দিয়ে দিছে। আপনি কি আমার সাথে জানতে যাচ্ছেন না নিজে কনফিউজ হয়ে গেছেন? অ্যান্সার কই থেকে দেখছেন, বই থেকে দেখছেন নাকি? আপনি আবার কোশ্চেন দিয়ে বলছেন যে 12K দিয়ে কোশ্চেন মার্ক দেখি, বলেন অ্যান্সার কত হবে সেটা বলবেন, যে 15,000, 23,000, 27,000 নাকি 31,000 নাকি 12,000 সেটা বলবেন। আচ্ছা দেখেন প্রশ্নটায় যিনি বলছেন 12,000, উনি দেখেন অ্যান্সারটা কিভাবে বের করছে। 8,000 মানে সরি 8 লক্ষ ইন্টু 1.5%, ঠিক আছে, ইকুয়ালস টু 12,000। ওকে, আমি আপনার অ্যান্সারটা নিলাম না যে তা না, পরে আবার বলবেন যে ভাই এত কষ্ট করে অ্যান্সার দিলাম আপনি এটা নিলেন না। আপনার এই অ্যান্সারটা সঠিক অ্যান্সার, কিন্তু এই প্রশ্নের জন্য না, এই প্রশ্নের জন্য না। কেন না? কারণ এই প্রশ্নে বলছে মাস শেষে কুরিন সঞ্চিতির জের কত, অর্থাৎ সে একটা সমাপনী ব্যালেন্স চাচ্ছে। আপনাকে সে বলে নাই যে এই বছরের জন্য বা এই মাসের জন্য নতুন সঞ্চিতির পরিমাণ কত, এটা কি সে বলছে? বলে নাই। তার মানে সে আপনার কাছে জানতে যাচ্ছে যে মাস শেষে টোটাল জেটটা কত, টোটাল জেটটা কত। কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা আগে আপনার বুঝতে হবে। দেখেন সে 12 বলছে মাসের শেষে, এখন মাসের শেষে কি জানতে চাবে যে এই বছরে কতটুকু নতুন করে হয়েছে সেটা কি জানতে চাচ্ছে? না, সে টোটালটা জানতে চাচ্ছে। আপনি যতটুকু বের করছেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, কিন্তু আপনি আরেকটা অংশ বাদ দিয়ে গেছেন। সেটা কোনটা? দেখেন এই মাসে আবার কুরিন সঞ্চিতির জের কত ছিল। কুরিন সঞ্চিতি আগে থেকে ছিল এই এখানে 15,000 টাকা, আপনি এটা বাদ দিয়েছেন, ঠিক আছে। তাহলে এইটা আগে ছিল 15,000 টাকা, আর এই বছর আমি মানে এখানে এই সেলসটার জন্য আমি নতুন করে নিলাম আরো 1.5%, 12,000 টাকা। তাহলে টোটাল জেটটা কত? টোটাল জেটটা হচ্ছে আমার 27,000 টাকা। আশা করি এবার যিনি অ্যান্সার দিয়েছেন 12, তিনি খুব ভালো করে বুঝতে পেরেছেন এমডি এটা কি ইসরাফিল। ইসরাফিল বুঝতে পারছেন কেন আপনার অ্যান্সারটা আমি নিয়েছিলাম এবং কেন আবার পরে রিজেক্ট করে দিছি? কারণ এই কোশ্চেনের জন্য আপনার অ্যান্সারটা ওই হাফ রাইট হয়েছে। এখন হাফ রাইটের তো আবার অপশন সুযোগ নাই আমাদের ইউনিভার্সিটির এক্সামে, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্নে জানতে চাইছে হিসাবকাল শেষে কত টাকার জের। এখানে যদি আমাদের সমাপনী দেনাদার থাকতো, যদি বলতো যে সমাপনী দেনাদার 8 লক্ষ টাকা, তখন এটার উপরে আমরা মাল্টিপল করতাম, তখন দেখতেন আবার কোনো না কোনো ভাবে এইটাই বের হয়ে আসতো, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু জের জানতে চাই, সমাপনী জের জানতে চাইছে, কিন্তু সমাপনী দেনাদার দেওয়া নাই। কি দেওয়া আছে? বিক্রয়,
তাই না, বিক্রয় দেওয়া আছে, তাহলে বিক্রয়ের উপরে যদি আপনি পার্সেন্টেজটা অ্যাপ্লাই করেন তাহলে আপনি পাবেন ওই বছরের নতুন যে জেটটা, নতুন বা অতিরিক্ত যে অ্যামাউন্টটা চার্জ করা হয়েছে। বাট আমার কি দরকার, আমার সহমনি, তাহলে নতুন অ্যামাউন্টের সাথে যদি আগে যে জেটটা ছিল সেটা যোগ করে দিলে আমি সহমনি বা ক্লোজিংটা পেয়ে যাচ্ছি। এরপরে আরেকটা দেখি কোনটা আপনাদের সাথে একটু আরেকটা ডিফারেন্ট ম্যাথ করাতে যাচ্ছিলাম, এটাও মোটামুটি কত হিসাবে জের, এটাও সেম। আচ্ছা লাস্ট ওয়ান, এই ম্যাথটা করব, ঠিক আছে 9 নাম্বার, এই ম্যাথটা করব, এটা একটু ডিফারেন্ট ম্যাথ, ভালো লাগলো। এটার জন্য আমাদের একটা জিনিস আমি বাদ দিছিলাম, সেই জিনিসটা আমার দরকার। কোন জিনিসটা বাদ দিছিলাম মনে আছে? একটা পেজ বলছিলাম না পরে পড়াবো, সেটা এখন আগে করব, এখন সেটা আগে একটু পড়বো। এইটা যাদের যাদের কাছে বই আছে খুবই ভালো কথা, যাদের কাছে বই না থেকে থাকে তাহলে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই জিনিসটা যদি স্পষ্ট আপনার কাছে দেখা যায় তাহলে এটা একটু লিখে রাখেন, এই জিনিসটা আমার তো খুবই দরকার। দেখেন এই একটা টি ছক, এটা একটা ধরেন টি ছক, এই ছকটা আপনি নর্মালি লেখেন, মানে এইভাবে লেখেন, এইরকম করে একটা টি ছক লেখেন। এইখানে লিখবেন যে কুরিন অবলোপন, যারা দেখতে পাচ্ছেন না আমি বলতেছি এটা কুরিন অবলোপন, ওই বছরে যতটুকু টাকা কুরিন অবলোপন করা হয়েছে। আর এই ব্যালেন্সটা হচ্ছে প্রারম্ভিক জের, বছরের শুরুতে আমার কতটুকু কুরিন জের ছিল। এরপর বলা হচ্ছে সমাপনী, সমাপনী কোনটা? সমাপনী হচ্ছে সমাপনী দিনাদারের সাথে এইটা গুণ, সমাপনী দিনাদারের সাথে যদি আমরা পার্সেন্টেজটা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হলো এই সমাপনী জের, এই সাইডে আসবে। আর এই সাইডে আরেকটা কি আছে, এই সাইডে হলো পুনরুদ্ধার, আগে অবলম্বন করছেন পরে এটা পুনরুদ্ধার হয়ে গেছে। আর আরেকটা কি আছে, নতুন কুরিন সঞ্চিতি, মুনাফার বিপরীতে চার্জ, লাভ ক্ষতি হিসাবে চার্জ, হিসাবকাল শেষে কুরিন বৃদ্ধি, কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ, অনেকগুলো কথা বলা আছে, অনেকগুলা। এই সবগুলাই বের হয় যখন আমি বিক্রয়ের উপরে পার্সেন্টেজ ধরি, বিক্রয় ইন্টু পার্সেন্টেজ, যখন বিক্রয় ইন্টু পার্সেন্টেজ দেই তখন এই জিনিসটা আসে। আর যখন সমাপনী দেনাদার, সমাপনী দেনাদার, সমাপনী দেনাদারের উপরে যখন পার্সেন্টেজ গুণ দেই তখন এই জিনিসটা আসে। এটা মাথায় মনে রাখবেন যে কুরিন অবলম্বন এক সাইডে, সমাপনী দেনাদার এক সাইডে, প্রারম্ভিক কুরিন সঞ্চিতি এক সাইডে, পুনরুদ্ধার এক সাইডে, আর বিক্রয়ের সাথে যদি পার্সেন্টেজ গুণ করি যেটা আসবে সেটা এক সাইডে। আচ্ছা এই জিনিসটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা কি বলছিলাম, যখন সমাপনী জের চাবে তখন সমাপনী দেনাদারের উপরে গুণ করলে আমার অ্যান্সার চলে আসে, যখন নতুন অতিরিক্ত এইসব জানতে চায় তখন এই বিক্রয়ের উপর গুণ করলে অ্যান্সারটা চলে আসে। প্রশ্ন হচ্ছে পরীক্ষায় যখন মানে কোশ্চেন, বিভিন্ন কিছু কোশ্চেনে ধরেন আপনাকে বলছে যে আপনি অতিরিক্ত পরিমাণটা বের করেন, এই বছরে কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণটা বের করেন, কিন্তু বিক্রয়ের পরিমাণ দেয়া থাকে না, তখন আমরা কিভাবে করব? তখন আমাদের এই টি ছকটা করে ম্যাপটা করতে হবে, এই টি ছকটা করতে হবে। আবার ধরেন সমাপনী দেনাদারের উপরে বলছে যে বছর শেষে আমার কুরিন সঞ্চিতির সমাপনী জের কত, তাহলে আপনার কি সমাপনী দেনাদার থাকতে হবে, কিন্তু প্রশ্নে এটা দেয়া থাকে না, এটা মিসিং থাকে, থাকে হচ্ছে বিক্রয়ের পরিমাণ। তখন আমরা কিভাবে ম্যাপটা করব, এটার জন্য এই ছকটা ডিফারেন্ট। এখন আমরা চলে যাই ওই 9 নাম্বার ম্যাপটা, যেটা আমরা আবার থেমে গেছি। আচ্ছা এই প্রশ্নটা বললে আপনারা এখন বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি বলতে যাচ্ছি। বলা হচ্ছে শহীদ লিমিটেড তার প্রাপ্য হিসেবে জের 2011 সালের জের ছিল হচ্ছে 1 লক্ষ টাকা, কুরিনের পরিমাণ ছিল 5,000 টাকা, যে কুরিন অবলম্বন ছিল 5,000। 2001 সালের 1 জানুয়ারি কুরিন সঞ্চিতি ছিল 3,000 টাকা। 2001 সালে প্রাপ্য হিসাবের উপরে 4% সঞ্চিতি রাখতে হবে, লাভ ক্ষতি হিসাবে কত টাকা চার্জ করতে হবে। তাহলে দেখেন আমরা যদি আগের ওই টি ছকটাতে চলে যাই তাহলে আমাকে এই যে লাভ ক্ষতি হিসাবে কত টাকা চার্জ করতে হবে এখানে যে একটা অপশন ছিল সেটা জানতে যাচ্ছে, তাই না? তাহলে যদি এমনটা হয় তাহলে আমার বিক্রয়ের পরিমাণটা থাকতে হবে, প্রশ্নে বিক্রয়ের পরিমাণটা থাকতে হবে, কিন্তু এই প্রশ্নে কি বিক্রয়ের পরিমাণটা কোথাও আছে? আপনারা কি আছেন আমার ক্লাসে এখনো? ওকে, এখনো অনেকেই আছে। তাহলে বলেন যে কারা কারা এইটার অ্যান্সারটা কি হবে? আমার এটাতে কিন্তু বিক্রয়টা থাকতে হবে, কিন্তু এই প্রশ্নে আমরা বিক্রয়টা কোথাও পাচ্ছি না। তাহলে যেহেতু বিক্রয়টা পাচ্ছি না তাহলে কিভাবে অঙ্কটা করবো? যে টি ছক যেটা একটু আগে আমরা দেখলাম। তাহলে ফার্স্টে কি ছিল? কুরিন অবলম্বন, তাহলে কুরিন অবলম্বনটা এইদিকে লিখতে হবে 5,000, কুরিন অবলম্বন 5,000 এটা এইদিকে লিখবো। এরপরে বলছে কুরিন সঞ্চিতির জের, কুরিন সঞ্চিতির জের কোন দিকে থাকে? এইদিকে, প্রারম্ভিক 3,000,
3000 লিখলাম। এরপর এখানে কোনো পুনরুদ্ধার আছে? নাই। আচ্ছা, এরপরে কি বলছে? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত ছিল এখানে? প্রাপ্য হিসাব ছিল এই যে 1 লক্ষ টাকা। তাহলে প্রাপ্য হিসাবে যদি 4% আমরা ধরি, তাহলে প্রাপ্য হিসাবে 4% কত হয়? 4 লক্ষ টাকার, সরি 1 লক্ষ টাকার 4% হচ্ছে 4000 টাকা। তাহলে আমরা এই সাইডটা যদি যোগ করি, তাহলে এই সাইডে আসতেছে 9000 টাকা, তাই না? এই সাইডে যদি 9000 আসে, তাহলে এই দিকেও আমার 9000 টাকা থাকবে। কিন্তু আমি যেটা দেখলাম 9000 টাকা পূরণ করার জন্য এদিকে শুধু 3000 টাকা আছে। তাহলে বাকি কত হাজার টাকা নাই? বাকি নাই হচ্ছে 6000 টাকা, যেটাই আমার এই বছরের জন্য নতুন সঞ্চিতি। শেষ। অপশন কোনটা? এই যে ডি, অ্যান্সার ডি। ঠিক আছে, এটা অনেক আমিও আছি, আপনারাও থাকেন। এটা খুবই একটা কঠিন একটা জিনিস, এটা বুঝিয়ে দিয়ে যাচ্ছিলাম আপনাদেরকে। আগের দুটো কিন্তু ইজি, যে আমি সমাপনী, আবার আমি একটু রিক্যাপ করি সবগুলা, যতক্ষণ থেকে যা পড়াইলাম একটু রিক্যাপ করি। প্রথমে আমরা কুরিন সঞ্চিতি রিলেটেড কিছু থিওরি পড়ছি, এরপরে বললাম ম্যাথে গিয়ে দেখলাম যখন সমাপনীর জের জানতে চাবে তখন আমার সমাপনী দেনাদার থাকতে হবে। আর যদি আমাকে বলে নতুন কতটুকু বৃদ্ধি হয়েছে এই বছরে, তারপর লাভ ক্ষতি হিসেবে কত টাকা চার্জ করতে হবে, আয় ব্যয় হিসেবে কত টাকা দেখাইতে হবে, এই ধরনের যখন কথা থাকবে তখন আমরা নিট বিক্রয়ের উপরে মাল্টিপল করব। ওই পার্সেন্টেজটা মাল্টিপল করলে আমরা পেয়ে যাব। থার্ড যেটা এসে গিয়ে পড়লাম, যে বলা হচ্ছে যে লাভ ক্ষতি হিসেবে কত টাকা চার্জ করতে হবে, এইটার জন্য আমার প্রশ্নে থাকতে হবে নিট বিক্রয়। কারণ এই নিট বিক্রয়ের উপরে আমার যদি এই 4% আমি গুণ করতাম, তাহলে আমি পেয়ে যেতাম যে এই বছরে নতুন করে কতটুকু আমার চার্জ করতে হয়েছে লাভ ক্ষতি হিসাবে। কারণ আগেরটা তো আগের বছরই লেখা আছে। নিট বিক্রয় আমার প্রশ্নে কোথাও নাই। এখন আমি কি চলে আসবো? না, আমার এই বইয়ে একটা ফর্মুলা দেওয়া আছে, যে এই ফর্মুলা অনুযায়ী ম্যাথটা করলে আমার সলভ হয়ে যাবে। সেটা কি? একদিকে থাকবে প্রারম্ভিক, দেন সমাপনী দেনাদারের উপরে পার্সেন্টেজ, আর এই সাইডে থাকবে হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স। এটা হচ্ছে অবলম্বন, কুরিন অবলম্বন এই সাইডে থাকবে, আর প্রারম্ভিক ব্যালেন্সটা এই জায়গায় থাকবে, কুরিন পুনরুদ্ধার। আর এখানে থাকবে হচ্ছে আপনার, মানে এটা তো মিসিং, এটা তো মিসিং। দেন আমি কি বের করলাম? কুরিন অবলম্বন হচ্ছে 5000 টাকা, আর সমাপনী যে দেনাদার যেটা ছিল 1 লাখ, ওটার উপরে 4% 4000 টাকা। এইদিকে যোগ করলে হচ্ছে 9 থেকে যদি আমরা 3 মাইনাস করি, তাহলে এখানে পাচ্ছি আমরা 6000 টাকা। ভেরি গুড। এই যে তাইনুজ্জামান তিসান বলছেন 6000, ভেরি গুড। আচ্ছা, তো মোটামুটি এগুলোই ছিল আমাদের আজকের এই ম্যাথ ট্যাথ প্লাস থিওরি। জানি না কতটুকু আপনাদেরকে দিতে পারছি, চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেওয়া, বাট এখন কতটুকু আপনারা নিতে পারলেন এটা আপনারাই জানেন ভালো। তো নেক্সট ক্লাসে শুরুর আগে আমরা টাইমটা জানাই দেবো। তো এটা 7টা অথবা 8টা, এটা যে কোনো একটা টাইমেই হবে ইনশাল্লাহ। 7টায় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরও আমরা আগে থেকে জানাই দেবো, আপনারা আগে থেকে একটু খেয়াল রাখবেন। ওই ফেসবুকে ক্লাস শুরু হওয়ার আগে একটা করে নিউজ দেওয়া হয়। বাসায় তো থাকেন, পড়াশোনা করলেন এই আর কি। তো নেক্সট ক্লাসে আমাদের কোন ক্লাসটা করলে আপনাদের ভালো হয়, এটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কোন টপিকটা আপনাদের দরকার। ঠিক আছে, আমরা তো আমাদের মতো করে নিচ্ছি, তারপরে যদি আপনাদের কোনো সাজেশন থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাইতে পারেন যে কোন টপিকটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার। কারো কোনো অলরেডি আমরা বেশ কয়েকটা টপিক পড়াইছি, ইম্পর্টেন্টগুলো পড়াইছি, ব্যাংক পড়াইছি, আজকে যে কুরিন পড়াইলাম। এছাড়া যদি আরও কোনো সাজেশন থাকে আপনার, যে স্যার এই টপিকটা পড়লে ভালো হয়, অলরেডি আপনারা কোচিংয়ে তো ক্লাস করতেছেন, আপনাদের কাছে অনেক বইও আছে। সো এরপরও কোন টপিকটা নিয়ে আপনার প্রবলেম হচ্ছে, এটা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাই রেখেন। আমরা চেষ্টা করব যে আমাদের নির্ধারিত যে সূচিপত্রটা আছে ওইটার ভিতরে আপনার ওই প্রবলেমেটিক টপিকগুলো নিয়ে আসা যায় কিনা। ঠিক আছে, আমাদেরকে একটু কমেন্ট করে জানাইন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।